সুপ্রিয় টান। দর্শক, আপনারা দেখছেন পথের দাবি আয়োজিত যে নিয়মিত আমাদের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে যে আলোচনার বিষয়বস্তু ঠিক করে আমরা যে টক শো করি সেই নিয়মিত টক শো। আজকে আমরা ঠিক করেছি যে জাতীয় বাজেট, এই জাতীয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যে জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আছে, সেইগুলোতে সরকারি যে বরাদ্দ ঘোষিত হয়েছে বা প্রস্তাব করা হয়েছে, সেটা কতটুকু আসলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে? সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমি কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাহিদ নাদিম হাসানকে। এছাড়া আমাদের সাথে আ যুক্ত হবেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত আছেন সালমান সিদ্দিকী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি। আমাদের সাথে এছাড়া যুক্ত আছেন আমাদের পথের দাবি টিমের মেম্বাররা, যারা টেকনিশিয়ান কাজে আমাদেরকে নানাভাবে সহযোগিতা করছেন, তারাও যুক্ত আছেন। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই এই লাইভ সরাসরি সম্প্রচার হয় পথের দাবি অনলাইন আ অনলাইন পেজ থেকে সম্প্রচারিত হয়। আমরা আমাদের YouTube চ্যানেল থেকে সম্প্রচারিত হয়। একইভাবে Twitter থেকেও আমরা আমাদের এই পথের দাবি চ্যানেলের সম্প্রচার কার্যক্রমটা পরিচালনা করছি। আমরা আজকে শুরুতেই আপনারা জানেন যে গত ৬ই জুন যে দ্বাদশ পার্লামেন্টের ৫৩তম বাজেট অধিবেশন প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তার মধ্য দিয়ে প্রায় বাজেটের আকার গতবারের তুলনায় এবার ১.৫ গুণের মতো বেড়েছে। কিন্তু সেটা কতটুকু জনগণের আ আ মানে আশা আকাঙ্ক্ষাটাকে প্রতিফলিত করছে, তার সাথে যুক্ত হয়ে আছে এখানকার যুবকদের কর্মসংস্থান, এখানকার শিক্ষায় বরাদ্দ, এর সাথে যুক্ত হয়ে আছে এখানকার যে স্বাস্থ্যে বরাদ্দ। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলব। আমরা ১ম এই একটু শুনতে চাই, যেহেতু শিক্ষা একটা খুবই জনগুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার মধ্য দিয়ে আসলে একটা জাতি তার উন্নতির যে ধাপ, সে ধাপগুলোকে অতিক্রম করে। কাজেই গতবারের তুলনায় শিক্ষায় বরাদ্দ পার্সেন্টেজ এবার কমেছে। আপনারা দেখেছেন যে ১১.৫৭% কমেছে। ৫-৭% এবার বাজেট বরাদ্দ হয়েছে। আমরা একটু শুনতে চাইবো যে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করা সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, তার সভাপতি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, বিভিন্ন গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে যুক্ত ছিলেন যে ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকীর ভাইয়ের কাছে। সালমান ভাই, আপনি আমাদেরকে একটু বলবেন এই বাজেটে যে শিক্ষায় বরাদ্দটা তো এবার কমেছে। তো এই যে কমা নিয়ে আপনাদের সংগঠনের বক্তব্য কি, বা আপনি কিভাবে বিষয়টাকে দেখছেন? যে উন্নয়নের সাথে সাথে তো শিক্ষায় বরাদ্দটা বাড়ার কথা ছিল। সেখানে সেটা কমে গেল কেন? বা এর পিছনে আসলে কি দৃষ্টিভঙ্গিটা কাজ করছে বলে আপনি মনে করছেন? আচ্ছা, আমি প্রথমেই ধন্যবাদ জানাই পথের দাবিকে, মানে এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক যিনি আমাকে এই অনুষ্ঠানে থাকার জন্য অনুরোধ করেছেন, আহ্বান করেছেন, এবং যারা শুনছেন এবং আজকে আমাদের সাথে সহ আলোচক হিসেবে যারা আছেন, সবাইকে আমি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্র কমিটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রথমে একটা কথা বলি, আসলে বাজেটের মধ্য দিয়ে তো ঠিক হয় যে আসলে একটা বছর সরকার কোথা থেকে আয় করবে, কোথায় ব্যয় করবে, তার একটা সামগ্রিক একটা আলোচনা সেখানে হয়। তো এই বাজেটের মধ্য দিয়ে হয়েছে, এবং বাজেটের মধ্য দিয়ে আসলে প্রকাশিত হয় যে একটা সরকার তার রাজনৈতিক দর্শন কি, মানে সে কোথা থেকে টাকা তুলবে, কোন খাতগুলোতে সে গুরুত্ব দেবে, কোন খাতগুলোতে সে গুরুত্ব দেবে না, সেটা আসলে সার্বিকভাবে প্রকাশিত হয় এই বাজেটের মধ্যে। তা হয়েছে। প্রথমে যে কথাটা আমি শিক্ষায় বাজেট, স্বাস্থ্যে বাজেট, সেখানে আমি নিশ্চয় আলোচনা করব। প্রথমে আমি যে কথাটা আলোচনা করতে চাই যে আসলে আমাদের যেই রাষ্ট্রে এবং যে সংসদে বাজেটটা পেশ করা হলো এবং সে বাজেটটা যারা আলোচনা করলেন, আমি সেটা নিয়ে প্রথমে কথা বলতে চাই। প্রথম ব্যাপার আমি যেটা বলতে চাই যে এই সংসদে এই বাজেট উত্থাপিত হলো এবং যারা উত্থাপন করলেন তারা আসলে জনগণের ভোটে নির্বাচিত নন, এবং জনগণের ম্যান্ডেট তাদের নেই, এবং নৈতিক ভাবে এই বাজেট নিয়ে আলোচনা করার যে নৈতিক যে জায়গাটা সেটাও তারা ধারণ করেন না। কারণ আমরা জানি যে ২৪ সালে যে নির্বাচনটা হলো, সে নির্বাচন এখানকার প্রায় সমস্ত বিরোধী পক্ষ সেখানে অংশগ্রহণ করেনি এবং জনগণের ভোটে তারা নির্বাচিত হননি। আমি প্রথমে কথাটা বলতে চাই। দ্বিতীয় ব্যাপারটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে
এই যে রাষ্ট্র এই বাজেটটা দিল, সেই রাষ্ট্রটা আসলে কি? সেই রাষ্ট্রটা পুঁজিবাদী রাষ্ট্র। ফলে আমরা দেখব এই পুঁজিবাদী রাষ্ট্রে মূলত যে বাজেট হয়, সে বাজেটটা মূলত এখানে পুঁজিপতি, যারা বড় লোক, যারা ধনী, যারা লুটপাটকারী, দুর্নীতিবাজ, এদের স্বার্থে প্রণীত হয়। যারা নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, কৃষক, শ্রমিক, গরিব, সাধারণ মানুষ, তাদের উপরে কি করে করের বোঝা বাড়বে, তারা কি করে ঠকবে, তাদেরকে কোন কোন পন্থায় ঠকানো হবে, তার একটা আয়োজন হয়। ফলে স্বাভাবিকভাবে এই বাজেটটার মধ্য দিয়ে আসলে ধনী আরো কি করে ধনী হবে সেটা ঠিক করা হয়েছে, গরিব আরো কি করে গরিব হবে, এবং গরিব মানুষের নিষ্পেষণটা কিভাবে বাড়বে, তাদের বঞ্চনা কত তীব্র হবে, তার আয়োজন করা হয়েছে। ফলে আপনি দেখবেন এই বাজেটটা হওয়ার পরে যে এফবিসিসিআই, তার যিনি সভাপতি মাহবুবুল আলম, উনি বললেন যে এই বাজেটটা খুব ভালো হয়েছে, এই বাজেটটা বাস্তবসম্মত ব্যবসায়ীদের সংগঠন, আপনারা জানেন এফবিসিসিআই, তার সভাপতি বলছেন এই বাজেটটা খুব ভালো হয়েছে, বাজেট বাস্তবসম্মত হয়েছে, বাজেটটা খুবই যৌক্তিক হয়েছে এবং সেটা বাস্তবায়নযোগ্য। তাহলে ব্যবসায়ীদের, যারা শত শত কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, তারা যখন বলেন যে বাজেটটা খুব ভালো হয়েছে, তখন স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে এই বাজেটটা গরিব মানুষের জন্য আসলে হয়নি। এবং দেখবেন যে প্রতি বছর যখন বাজেট হয়, তখন সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ তারা নতুন করে শঙ্কায় পড়ে যায়, এই তো নতুন করে বাজেট হচ্ছে, তাহলে আমার বিদ্যুতের দামটা বাড়বে, পানির দাম বাড়বে, গাড়ি ভাড়া বাড়বে, বাড়ি ভাড়া বাড়বে, আমাদের যে খাদ্য খরচ, সে খাদ্য খরচ বাড়বে। এবার আপনারা জানেন যে এর মধ্যেই যে প্রায় খাদ্যের যে মূল্য, সেটা প্রায় 11% হারে বেড়েছে, অনেকে বলছেন এটা তার চেয়ে বেশি বেড়েছে। তাহলে এই যে নতুন বাজেটে যে নিম্নবিত্ত মানুষ, নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদের জন্য যে আসলে তাদের স্বার্থ রক্ষা করা, এই রকম বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম না, বরং আমরা দেখলাম কি এখানে করা হলো দেখুন, যে বৈধভাবে যারা আয় করবেন তারা 30% হারে কর দেবেন, আর যারা অবৈধভাবে আয় করবেন, কালো টাকা যাদের থাকবে, যারা দুর্নীতি করবেন, লুটপাট করে সম্পদ অর্জন করবেন, তারা 15% কর দিলে তারা ছাড় পেয়ে যাবে। তাহলে এই যে বিষয়টা, এটার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সমাজের অভ্যন্তরে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, কালো টাকাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো খুব পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের সামনে। আর একটা যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে, ধরুন এই যে আপনি স্বাস্থ্য খাতের কথা বললেন, শিক্ষা খাতের কথা বললেন, আমরা যদি দেখি যে এইবার বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে 11.88%, এবং সেটা যদি আমি জিডিপির অর্থে বলি, সেটা 1.69%। আমরা এই কথাটা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, আমরা শিক্ষা রক্ষার লড়াই করি, আমরা ছাত্রদের পক্ষে লড়ি। ফলে আমরা বলেছি একটা দেশকে যদি শিক্ষিত করতে হয়, একটা জাতিকে যদি শিক্ষিত করতে হয়, মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তাহলে শিক্ষা খাতে বরাদ্দটা সবচেয়ে জরুরি, সব সময়ের জন্য জরুরি। যার ফলে ইউনেস্কো তারা বলেছে যে একটা দেশের জাতীয় আয়ের আপনার জিডিপির 6 ভাগ শিক্ষা খাতে বরাদ্দ করা উচিত কমপক্ষে, এবং সেটা জাতীয় বাজেটে 25 ভাগ বরাদ্দ করা উচিত। কিন্তু আমরা দেখছি, আমরা যদি সাম্প্রতিক সময়ে বাজেট গুলো খেয়াল করে দেখি, এখন থেকে 3 বছর আগে যে বাজেটটা হলো, সেখানে জিডিপি 2.03% বরাদ্দ করা হলো, পরের বছর তা কমিয়ে আরো 1.83% করা হলো, গত বছর কমিয়ে করা হলো 1.76%, এবং এবার সেটা আরো কমিয়ে 0.07% কমিয়ে সেটা করা হলো 1.69%। তাহলে আমরা বুঝতে পারছি যে সরকার শিক্ষা খাতে বরাদ্দটা প্রতি মুহূর্তে কমাচ্ছে, এবং শিক্ষার ব্যয় সেটা বাড়ছে, এবং নিম্নবিত্ত গরিব সাধারণ মানুষের শিক্ষার খরচটা বাড়ছে। ফলে এই কথাটা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে সরকার শিক্ষা খাতে যে বরাদ্দ কমানোর মধ্য দিয়ে শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে পরিণত করছে, এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত সাধারণ মানুষের পড়াশোনার যে অধিকারটা, সে অধিকারটা সরকার কেড়ে নিচ্ছে। এই প্রসঙ্গে আমি আরো একটা কথা বলতে চাই, যে সরকার যে নতুন শিক্ষাক্রম করেছে, জাতীয় শিক্ষাক্রম 2021, সেই শিক্ষাক্রমের মধ্যে বলা হচ্ছে মূল্যায়ন পদ্ধতি হবে ধারাবাহিক। তাহলে এই ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতির জন্য নতুন নতুন অবকাঠামো দরকার, ভালো মানের শিক্ষক নিয়োগ করা দরকার, এবং প্রচুর আমাদের আর্থিক বরাদ্দ দরকার ছিল। তাহলে একদিকে সরকার বলছে যে আমরা আমাদের শিক্ষাক্রমের মধ্য দিয়ে আমরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করব, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করব, দেশকে একটা সমৃদ্ধশালী দেশে পরিণত করব। অথচ আমরা দেখছি
যে এইরকম একটা শিক্ষাক্রমের কথা বলা হচ্ছে, ঠিক তেমনি বিপরীত ভাবে আমরা এইবার দেখলাম শিক্ষা খাতে বরাদ্দটা আসলে কমানো হলো। এটার মধ্য দিয়ে কি হবে? এটার মধ্য দিয়ে যেটা হবে, ব্যক্তিগত উদ্যোগে যারা পড়তে পারবে তারা পড়বেন, যারা পড়তে পারবেন না তারা ঝরে পড়বেন। ফলে শিক্ষা খাতে যে বৈষম্য, শিক্ষার বাণিজ্যিকীকরণ, বেসরকারীকরণ, সেটা আরো তীব্র হবে। আপনি স্বাস্থ্য খাতের কথা বলেছেন, দেখুন স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে 5.19%। সেটা যদি আমি জিডিপি অর্থে বলি, সেটা জিডিপির 1%-ও কম। তাহলে সেখানে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা বলছে যে একটা দেশে শিক্ষা খাতে বাজেটের 15% বরাদ্দ করা উচিত এবং জিডিপির 5% বরাদ্দ করা উচিত কমপক্ষে। তাহলে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের বরাদ্দটা যা হওয়া উচিত ছিল তার প্রায় 1/5 আমরা বরাদ্দটা পাচ্ছি না। এবং যেটা ভয়ানক ব্যাপার, আপনি দেখবেন যেগুলো উৎপাদনশীল খাত, সেই উৎপাদনশীল খাতে বরাদ্দ প্রতি বছর কমছে এবং এইবার বাজেটও সেটা কমানো হয়েছে। কোন খাতগুলোতে বরাদ্দ বেড়েছে আপনি দেখবেন, বলছে যে জনশৃঙ্খলা ও নিরাপত্তা, এই খাতে বরাদ্দ বেড়েছে। জনপ্রশাসন খাতে বরাদ্দ করা হচ্ছে 22.1%। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিদেশ থেকে যে ঋণ নেওয়া হয়েছে, বাংলাদেশের যে বড় বড় প্রজেক্ট, আপনি পদ্মা সেতু জানেন, আপনি এখানে হচ্ছে এই মেট্রো রেল জানেন, এই বিষয়গুলো দরকার ছিল না আমরা তা বলছি না, এই বিষয়গুলো নিঃসন্দেহে দরকার। কিন্তু এই বিষয়গুলো মানে একটা কাজ 10,000 কোটি টাকার পদ্মা সেতু, সেটা হয়ে গেল 40,000 কোটি টাকা। তাহলে বাকি যে 30,000 কোটি টাকা, সে কোটি টাকা লুটপাট করা হলো, দুর্নীতি করা হলো, যার ফলে আমরা দেখছি একদিকে এই সমস্ত মেগা মেগা প্রজেক্টের মধ্য দিয়ে মেগা দুর্নীতিগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বিদেশ থেকে যে ঋণ নেওয়া হচ্ছে উচ্চ সুদে, সেই ঋণের সুদ পরিশোধ করার জন্য এবার বাজেটের প্রায় একটা বড় অংশ, 7/1 7/1 বরাদ্দ করতে হলে হচ্ছে আপনি সেই সমস্ত বৈদেশিক যে ঋণ, সে ঋণের সুদ পরিশোধ করার জন্য। ফলে এই যে বাজেটের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিশ্চিত করা, এই যে মৌলিক বিষয়গুলো, সেই বিষয়গুলোকে বাদ দিয়ে বিভিন্ন অনুৎপাদনশীল খাত, যে খাতগুলোতে লুটপাটের সুযোগ রয়েছে, যে খাতগুলোর মধ্য দিয়ে সরকার বিভিন্ন জনবিরোধী তার এজেন্ডা বাস্তবায়ন করবে, সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু নিশ্চিত করা হয়েছে। ফলে আমরা মনে করি এই বাজেটের মধ্য দিয়ে সরকারের যে কর্তৃত্ব, সেটা আরো বাড়বে। দুর্নীতিবাজ, লুটপাটকারী বড় বড় ব্যবসায়ী, আমলাতন্ত্র, সেটা আরো শক্তিশালী হবে। এবং নিম্নবিত্ত গরিব সাধারণ মানুষ, তাদের চলাফেরা, তাদের খাদ্য, তাদের সামাজিক নিরাপত্তা, তাদের পড়াশোনা, তাদের স্বাস্থ্য, সমস্ত কিছু সংকটের মধ্যে পড়বে। এবং এর সঙ্গে যুক্ত করে আমি বলতে চাই যে বাংলাদেশের স্বাস্থ্য খাত প্রতি মুহূর্তে বেসরকারীকরণ হচ্ছে এবং স্বাস্থ্য খাতের এখন 76% সেটা ব্যক্তিগত উদ্যোগেই মানুষকে বহন করতে হচ্ছে। মাত্র 24% সেখানে সরকার সে টাকাটা পরিশোধ করছে। তাহলে স্বাস্থ্য খাতে নতুন করে যেভাবে বাজেট কমানো হলো, এর মধ্য দিয়ে নতুন করে মানুষের স্বাস্থ্য পাওয়ার যে অধিকার, সে অধিকারকে নতুন করে কেড়ে নেওয়া হলো। এতটুকু বলছি, পরে আলোচনাটা আমি পরে করতে চাই। ধন্যবাদ সালমান ভাইকে। আমরা আসলে শুনলাম এতক্ষণ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতির বক্তব্য, যে তিনি আসলে বলছিলেন যে কেন কি ধরনের সংকটের মধ্য দিয়ে পড়তে যাচ্ছে এই বাজেটে। তো ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের যুব ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক, উনি সাধারণ সম্পাদক, গণজাগরণ মঞ্চ যখন গড়ে ওঠে ঘাতক দালাল নির্মূল আন্দোলনের সময়, বিশেষ করে কাদের মোল্লার ফাঁসির একে কেন্দ্র করে, সে আন্দোলনের অন্যতম যে উদ্যোক্তা শ্রেণী এবং নেতৃত্বদানকারী ব্যক্তি ছিলেন যে খান আসাদুজ্জামান মাসুম ভাই। এছাড়া উনি জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন থেকে শুরু করে এখানকার যে কোনো গণ আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন, দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন এবং যুবকদেরকে সংগঠিত করার কাজে নিবেদিত আছেন। আমরা মাসুম ভাই আপনার কাছে একটু শুনতে চাই যে আপনি তো দেখলেন এবার যে বাজেট হয়েছে, সেই বাজেট প্রায় বলছে যে 1.5 বেশি বেড়েছে, আকারটা বেড়েছে। কিন্তু এখানে এই ক্ষমতাসীনরা 24 সালের নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস যে এখানে হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি যাচ্ছে। এই বাজেটে কি আসলে কর্মসংস্থান সৃষ্টি করার মতো কোনো সুযোগ আছে বা কোনো সুযোগ থেকে আপনি একটু আমাদেরকে মাসুম ভাই?
ধন্যবাদ। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আপনার কথাটা পুরো শুনতে আমি পাইনি। স্পষ্ট শোনা তবু যাচ্ছে। সাল হ্যাঁ, নেটওয়ার্কে একটু সমস্যা আছে। সালমান যে কথাগুলো বলছে, মানে সালমানের কথাটা আসলে আহ, আমার পুরো পুরোটাই হচ্ছে আমারও কথা। আহ, মাসুম ভাই আপনার বোধহয় আহ, মাসুম ভাই মেবি হচ্ছে নেটওয়ার্ক সমস্যায় পড়ে গেছে। মাসুম ভাই নেটওয়ার্ক জটিলতায় পড়ে গেছে, কি করি? ওকে, আমরা একটু আহ, আমরা তাহলে একটু আমাদের যুব অধিকার পরিষদ, যে দীর্ঘদিন ধরে আপনারা যে জানেন, যে প্রিয় দর্শক, যে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এই সংগঠনটা তার যাত্রা শুরু করেছে এবং সারা দেশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সেই সময় পার্লামেন্টে দাঁড়িয়ে প্রাইম মিনিস্টারকে প্রাইম মিনিস্টার বলতে বাধ্য হয়েছেন যে কোটাটাকে তা বাতিল করে দিচ্ছি। তো সেই আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সংগঠন লড়াই সংগ্রাম করছেন এখনো যুবকদের মধ্যে, যার প্রায় ৮০ ভাগের বেশি হচ্ছে যুবক তরুণ। আমি তো খুবই আমি দুঃখিত, একটু যেহেতু আমি মাসুম ভাই খুবই দুঃখিত হচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। স্মার্ট বাংলাদেশে আমরা আছি। তো স্মার্ট আহ, বাংলাদেশের অবস্থা হচ্ছে এইটা, যে স্মার্ট ভাবে হচ্ছে ফোনটা হচ্ছে বন্ধ হয়ে গেল, নেটওয়ার্কটা চলে গেল। যাই হোক, আহ আমি যেটা বলতেছিলাম, সালমান চমৎকার করে বিষয়গুলো বলেছে। মানে সালমানের কথা পুরোটার সাথে আমি একমত পোষণ করেই আমি বলছি। আহ মানে খুব বেশি বাজেট নিয়ে বেশি কিছু বলার কিছু নাই। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সালমান যে কথাটা বলছে সেটা শুধু সালমানের কথা না, সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কথা। যে আপনি সৎভাবে আয় করবেন, তাহলে আপনাকে 30% ট্যাক্স দিতে হবে। আর অবৈধভাবে আয় করবেন, তাতে আপনার 15% ট্যাক্স দিতে হবে। কি যে আহ মানুষের নৈতিক চরিত্রকে হচ্ছে প্রশ্নবিদ্ধ করবে। যে সৎভাবে আয় করলে আপনাকে 30% হচ্ছে ট্যাক্স দিতে হবে, আর অসৎভাবে আয় করলে আপনি 15% ট্যাক্স দিতেই যে হয়ে যাবে। তার মানে মানুষের নৈতিক চরিত্রটাকে সরকার নষ্ট করে দিল। এখন সরকার কেন মানুষের নৈতিক চরিত্র নষ্ট করলো? তার প্রধান কারণ হচ্ছে সরকারের তো চরিত্র নাই। সরকারের যে চরিত্র সেটাই তো নাই। কারণ এই সরকার বিনা ভোটে নির্বাচিত হওয়া সরকার। এই সরকার ভোটারবিহীন একটা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসছে। তারপরের বার ভোট ডাকাতি করে ক্ষমতায় এসছে। এই কথাগুলো যখন মানুষ বলে তখন এই সরকার আহ আপনি আমার পরিচয় যখন দিয়েছেন যে গণজাগরণ মঞ্চ কিংবা হচ্ছে যুব আন্দোলন নিয়ে পরিচয় দিয়েছেন, আমি খুবই গর্বিত যে গণজাগরণ মঞ্চের সময়কালে আমি ছাত্র রাজনীতি থেকে বিদায় নেওয়ার পরেই ওই আন্দোলনের সাথে যুক্ত হতে পেরেছিলাম। কিন্তু সেই গণজাগরণ মঞ্চের যে চেতনা, সেই লড়াই প্রতিটা আহ, সবগুলো বিষয় কিন্তু আওয়ামী লীগ তার একটা ফায়দা নিয়ে গেছে। এবং তার পরবর্তী গণজাগরণ মঞ্চকে তারা হচ্ছে যে যেভাবে তারা হচ্ছে কলঙ্কিত করেছেন বা যেভাবে হচ্ছে বিতর্কিত করেছেন সেটা আপনারা জানেন। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই সময়কালে মুক্তিযুদ্ধ বিষয়টা, যারা এই নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ বিষয়টাকে যেভাবে দেখে, সেটা নিয়ে হচ্ছে সবচেয়ে বড় দায় আওয়ামী লীগকে নিতে হবে। আমি বাজেট বিষয়ে একটু পরে যাব, যে মুক্তিযুদ্ধকে এবং আরো একটা বিষয় যে তাদের প্রধান নেতা বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধুকেও হচ্ছে তারা প্রশ্নবিদ্ধ করছেন। কারণ জয় বাংলা স্লোগান দিয়ে সকল ধরনের দুর্নীতি, অব্যবস্থা, ভোট ডাকাতি, চাঁদাবাজি সবকিছু করা সম্ভব। এখন সেইটাই যদি হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি যে জায়গাটায় নিয়ে গেছে তারা, এই বর্তমান সরকার, সেই জায়গাটা নিয়ে হচ্ছে নতুন করে আমাদের ভাবনার বিষয় আছে। এখন এই যে কোটার কথা নিয়ে হচ্ছে আলোচনা আসছে, কোটার বিষয়, সেখানে মুক্তিযুদ্ধ কোঠা এক সময় হচ্ছে বাতিল করে দেওয়া হলো, আবার সেটা হাইকোর্টের রায় অনুযায়ী হচ্ছে ফিরে পাওয়া হলো। সেটাকে নিয়ে একটা বিতর্কিত জায়গায়, কেন বিতর্কিত জায়গায় হচ্ছে? কারণ অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা হচ্ছে হচ্ছে আমরা দেখতে পাই বাংলাদেশে আছে। তো ভুয়া মুক্তিযোদ্ধা আছে, কিন্তু ভুয়া কিন্তু রাজাকার নাই, রাজাকার কিন্তু ভুয়া না। রাজাকার সব কিন্তু সলিড ছিল এবং তারা রাজাকারই ছিল। আর মুক্তিযোদ্ধার মধ্যে কিন্তু ভুয়া আসতেছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, একজন প্রগতিশীল চিন্তার দর্শনের মানুষ হিসাবে আমি বলতে চাই যে এই যে নতুন যে বাজেটটা সরকার দিয়েছে, সেই বাজেট আসলে পুরনো পুরনো মোড়কেই হচ্ছে বাজেটটা চলে আসছে। এটা নতুন তো কিছু নাই।
বরঞ্চ যেটা সালমান বলেছে শুধু সেটা না, বরঞ্চ হচ্ছে শিক্ষা খাতে যে মানে ব্যয় কমিয়ে নিয়ে আসা হয়েছে, স্বাস্থ্য খাতে ব্যয় কমিয়ে নিয়ে আসা হয়েছে, এটা একটা ভয়ঙ্কর সাইন। এবং আমাদের মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই যে মৌলিক অধিকারগুলো, সেই মৌলিক অধিকারগুলোর উপরে আঘাত হয়েছে। এবং আঘাত হানে ঘটনাটা ঘটছে যে পরের দিনে একটা রিপোর্ট আসলো চমৎকার করে, যে হচ্ছে বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে পাচারকারী, মানে বিদেশে অর্থ পাচারকারী দেশ হিসাবে চিহ্নিত হয়েছে। দ্বিতীয় স্থানে অধিকার করেছে, প্রথম স্থান ভারত। ভারত হচ্ছে 150 কোটি জনগণের দেশ, ভারত প্রথম হতেই পারে। কিন্তু আমি দ্বিতীয় হলাম কেমন করে? কেমন করে দ্বিতীয় হলাম? তার প্রধানতম কারণ হচ্ছে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, ধরুন হচ্ছে আমাদের সেনাবাহিনীর একজন সাবেক জেনারেল সেনা প্রধান সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণাটা কি? আমাদের পুলিশ বাহিনী, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার একজন সাবেক প্রধান বেনজির আহমেদ, তার সম্পর্কে মানুষের ধারণা কি? কিংবা এনবিআর এর যে প্রধান, তিনি হচ্ছে সাবেক সেনা প্রধান সম্পর্কে তিনি যে একেবারে বলে দিয়েছেন যে তার কোনো দোষ নেই। এই যে বক্তব্যগুলো আসছে মিডিয়ায় কিংবা তারা বলছেন, সেটা হচ্ছে পুরোপুরি ভাবে এই সরকারের দেউলিয়াপনা, এবং এই সরকারের দেউলিয়াপনার একটা অংশ হিসাবে এই বাজেটটা হচ্ছে একটা দেউলিয়াপনা বাজেট। আমি জানি না রিজার্ভ কতটুকু আছে বাংলাদেশ ব্যাংকের, যদি আপনি খবর নিয়ে দেখেন, বাংলাদেশ ব্যাংকে যারা হচ্ছে কর্মরত আছে, যারা নিরপেক্ষভাবে কাজ করছে, তারা হয়তো সঠিক কথা বলতে পারবে। আমাদের রিজার্ভ একেবারেই তলানিতে চলে গেছে। আমরা একটা এখন ধার করে ঘি খাওয়ার মতো একটা দেশে পরিণত হয়েছে। সেই জায়গা থেকে যে একটা গণপরিবহন তৈরি হয়েছে মেট্রো রেল, যেটাকে নিয়ে সালমান কথা বলেছে, মেট্রো রেলের দশ 10,000 কোটি টাকা দিয়ে, 10 লক্ষ কোটি টাকা দিয়ে মেট্রো রেল তৈরি করা যেত, সেটা হচ্ছে 40,000 কোটি টাকা হচ্ছে, সেটা হচ্ছে তৈরি করতে লাগছে। এই যে মাঝখানে যে টাকাটা বাড়ছে, সেটা কোথায় গেছে? সেই দুর্নীতিবাজদের পকেটে গেছে। ফলে হচ্ছে টোটাল সমাজটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, এবং সমাজটাকে একটা ক্রমশ একটা পতনের দিয়ে গেছে। সেই জায়গা থেকে আসলে রাজনৈতিক দলগুলো কিভাবে সিদ্ধান্ত নেবে যে এই পতন থেকে আমরা কিভাবে হচ্ছে মুক্তি পেতে চাই, তার জন্য হচ্ছে যারা পতন তৈরি করছে, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, জামাত বলেন, মূলত এই চারটি রাজনৈতিক দল বাংলাদেশের কোনো না কোনো ভাবে ক্ষমতার অংশীদারিত্ব দাবিদার ছিলেন। ফলে তাদের যে সকল অপকর্মের ফলে আজকে একটা একটা মানে দুর্বৃত্তায়িত সমাজ তৈরি হয়েছে। এবং সেই দুর্বৃত্তায়িত সমাজটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের হচ্ছে তরুণ প্রজন্মের কাজ করতে হবে। এখানে যারা আলোচক আছে, আমি আমি আজকে সঞ্চালককে চিনি এবং সালমানকে চিনি, আমার মনে হয় বাকিদেরকেও আমি হয়তো আস্তে আস্তে চিনবো। সেক্ষেত্রে আমাদের সেই জায়গাটায় সেই লড়াইটা করতে হবে। আর সর্বশেষ আমি মনে হয় আমার একটু বেশি বলে ফেলছি, সর্বশেষ যেটা আমি বলতে চাই, যেটা হচ্ছে যে কর্মসংস্থান একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে আমি কাজ করছি। এবং আপনারা জানেন সম্ভবত হচ্ছে এই বাজেটের আগেই হচ্ছে কর্মসংস্থানের দাবিতে এবং একটা একটা সেমিনার করা হয়েছিল। আমরা আহ, বাংলাদেশের অর্থনীতিবিদ যারা আছেন, প্রতিযোগিতার শিক্ষাবিদ, ছাত্র, শিক্ষক, যুবক এবং সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে হচ্ছে আমরা সেই সেমিনারটা করেছিলাম। সেই সেমিনারটা গিয়ে আমরা দেখলাম যে বাংলাদেশের যে কর্মসংস্থানের চিত্র, সেইটা সরকারি উদ্যোগের কর্মসংস্থানের চিত্র নয়। চিত্রটা গিয়ে দাঁড়িয়েছে বেসরকারি উদ্যোগে। আমাদের তিনটা খাত খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আমাদের গার্মেন্টস, আর একটা হচ্ছে আমাদের কৃষি, আর একটা হচ্ছে প্রবাসীদের। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে, আমি 30,000 বলবো না, ওই রিপোর্টটা ভুল আসছিল, গত কয়েকদিন আগে 17,000 মানুষ মালয়েশিয়া যেতে পারলো না। কেন পারলো না? যেখানে 86,000 টাকা করে মালয়েশিয়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেইখানে 5 লক্ষ টাকা দিয়ে হচ্ছে আমাদের দেশের শ্রমিকরা মালয়েশিয়াতে যেতে পারলো না। এবং তার প্রধানতম কারণ হচ্ছে লুটপাট, দুর্নীতি, এবং এর সাথে জড়িত হচ্ছে বাংলাদেশ সরকারের ইতিমধ্যে 5 জন এমপির নাম চলে এসেছে। তাহলে যে এমপিরা যেহেতু এই দুর্নীতির সাথে যুক্ত হয়, দেশের এই অনৈতিক কাজের সাথে যুক্ত হয়, তাহলে জনগণ কোথায় যাবে? সেই প্রশ্নটা রেখেই আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আশা করছি নেটওয়ার্ক সমস্যা না হলে আমি থাকবো আপনার সঙ্গে। ওকে মাসুম ভাই, আপনি আমাদের সাথে থাকুন। আমরা আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানতে চাই। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোচনা করেছেন। তো আমরা এবার একটু যাব নাহিদ হাসানের কাছে, যে আমাদের যে আপনি কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা যে সংগঠন,
ছাত্র অধিকার পরিষদ, যেটা ক্রমান্বয়ে পরবর্তীতে একটা রাজনৈতিক সংগঠনের রূপ নিয়েছে, একটা জাতীয় রাজনৈতিক সংগঠনের রূপ নিয়েছে। তারই একটা সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদ। তার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। আমরা তার কাছে জানতে চাইবো যে এই বাজেটে পরপরই আপনি দেখেছেন যে হাইকোর্ট ডিক্লেয়ার করেছে যে কোটা সংস্কারটা হবে না, কোটাটা এক্সিট থাকবে। তো এর মধ্য দিয়ে দীর্ঘদিনে আপনাদের আন্দোলনের যে প্রভাব উত্তাপ সেটা যেমনি আছে, আবার বাজেটে যে কর্মসংস্থানের যে দাবি সেটাও তো আপনারা করছেন। তো সেই বিষয়গুলো নিয়ে আসলে এবারের বাজেটকে আপনি কেমন দেখছেন? এই বাজেটে কতটুকু আসলে আপনাদের যুবকদের হচ্ছে আশা আকাঙ্ক্ষা এটার প্রতিফলন ঘটবে বলে আপনি মনে করছেন? একটু আমাদেরকে বললেন। জি, ধন্যবাদ রিয়াজ ভাইকে। আমরা যদি এই বাজেটের আলোচনা আমরা যদি এভাবে শুরু করি যে আমাদের আজকের আলোচনা ছিল যে এই বাজেট নিয়ে আমাদের আশা এবং হতাশা। এখানে দেখেন এই সরকারের কাছে এই বাজেট নিয়ে আমাদের কোনো ধরনের আশা যেমন আমাদের ছিল না, ঠিক একইভাবে এদেশের জনগণেরও ছিল না। তার কারণ এই সরকার আমাদের দীর্ঘ 10 বছর যাবতই হতাশ করে যাচ্ছে গণতন্ত্রের প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে। অতএব সেই সরকারের কাছে, যেই সরকার 5% ভোটে নির্বাচিত হয় এবং যেই সরকারের জনগণের কোনো ম্যান্ডেট থাকে না, যেই সরকার বন্দুকের নলের মুখে ক্ষমতায় টিকে আছে এবং মানুষকে শাসন এবং শোষণ দুটিই করে যাচ্ছে, সেই সরকারের কাছে অবশ্যই আমরা ভালো কিছু আশা করতে পারি না। অতএব এই সরকারের কাছে আমাদের বাজেটের বা ভালো একটি বাজেটের কোনো ধরনের আশাই ছিল না। অতএব হতাশার প্রশ্ন তো নাই। তার কারণ এখন জনগণ তার সংগ্রামকে এগিয়ে নেবার জন্য, তার ভাত ভোট জান ও জবানের অধিকার আদায়ের জন্য এগিয়ে যাবার জন্য নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে, নতুন করে তারা এই আন্দোলনকে সংজ্ঞায়িত করবার চেষ্টা করছে এবং সেই আদায়ের পথে তাদের এগিয়ে যাওয়াটাই এখন মূল চেতনা হয়ে দাঁড়িয়েছে। অতএব এই সরকারের কাছে আমরা ভালো কোনো বাজেট আশা করতে পারি না। অতএব হতাশা তো আমরা দীর্ঘদিন ধরেই হতাশায় ডুবে আছি এবং সেই হতাশাকেই শক্তিতে রূপান্তরিত করে এখন আমাদের অধিকার আদায় করে নেবার পথে এগিয়ে যাওয়ার মূল কাজটি করতে হবে। তো এখন আমরা এখানে কর্মসংস্থানের যে বিষয়টি, আমি আমার পূর্ববর্তী দুইজন বক্তা যে বলে গেছেন, মাসুম ভাইয়ের সঙ্গে আমার অনেক আগেই কথা বলার সুযোগ হয়েছিল, বিশেষ করে পাটকল আন্দোলনের সময়। আমি যেহেতু একজন থিয়েটার কর্মী, সেই ক্ষেত্রে পাটকল আন্দোলনের সময় বিভিন্ন নাটক নিয়ে আমরা তাদের সঙ্গে উপস্থিত ছিলাম। অতএব মাসুম ভাইয়ের সাথে ওই সময় আমার কথা হওয়ার সুযোগ হয়েছে। হয়তোবা উনি আমাকে ভুলে গেছেন, তবে আমার মনে আছে মাসুম ভাইয়ের কথা। সালমান সিদ্দিকী ভাইকে তো আমরা বরাবরই রাজপথে দেখছি শিক্ষা বিষয়ে। তো এখন তাদের আলোচনাকে কেন্দ্র করে বা তাদের আলোচনার ধারাবাহিকতায় আমি যে বিষয়টি বলতে চাই, দেখুন এই সরকার যে বিষয়টি এখানে এই বাজেটকে বাস্তবায়ন করবার জন্য তারা যে খাতগুলো নির্ধারণ করেছে, সেখানে তারা বেসরকারি ব্যাংকগুলো থেকে তারা ঋণ গ্রহণ করবে এবং বাংলাদেশ ব্যাংক থেকেও তারা ঋণ গ্রহণ করবে এবং সেটি মোটা অঙ্কের ঋণ গ্রহণ করবে। এমনিতেই এই সরকার এই রাষ্ট্রটাকে ঋণে জর্জরিত করেছে, তার উপর এই বাজেট বাস্তবায়ন করতে গিয়ে তারা আরো ঋণের গল্প ভাবছেন। সেইখান থেকে যদি দেখেন বেসরকারি ব্যাংকগুলো থেকে যদি ঋণ সরকার গ্রহণ করে, তাহলে বেসরকারি যে বাণিজ্যিক খাতগুলো রয়েছে এবং উদ্যোক্তা যারা রয়েছে, তারা এই বেসরকারি ব্যাংকগুলো থেকে ঋণ সুবিধা পাবেন না বা তাদের ঋণ সুবিধা পাবার যে সুযোগটি সেটি সংকুচিত হবে। সেটি যদি সংকুচিত হয় তাহলে তাদেরকে উচ্চ হারে ঋণ গ্রহণ করতে হবে। তারা যখন উচ্চ হারে ঋণ গ্রহণ করবে, তাহলে তাদের এই বাণিজ্য বা এই ব্যবসা টিকিয়ে রাখাটা যেমন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, ঠিক একইভাবে এই বাজারে টিকে থাকাটাও তাদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে এবং তাদের উৎপাদন ব্যয় বাড়বে এবং উৎপাদন ব্যয় যখন বাড়বে তখন নিশ্চয়ই তারা তাদের পণ্যটি বেশি দামে বাজারে বিক্রি করতে চাইবে বা তাদের ব্যবসা টিকিয়ে রাখবার জন্য বিক্রি করতে হবে এবং সেটি যখন বেশি দামে বিক্রি করতে হবে তখন মূল্যস্ফীতি এটি আরো বৃদ্ধি পেয়ে কোন স্তরে দাঁড়াবে সেটি আমরা এখনই অনুমান করতে পারছি। বিগত 2 বছর যাবত বাংলাদেশের মানুষকে এই মূল্যস্ফীতির সঙ্গেই যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে। তার প্রতিদিনের জীবিকার সঙ্গে তার প্রতিদিনের যে চাহিদা তার হিসাব মেলাতে হচ্ছে। সেই জায়গায় এখানে যেমন বেসরকারি উদ্যোক্তা এবং আমাদের যে ছোট ছোট উদ্যোক্তা রয়েছে তাদের উপরে যেমন মরার উপরে খাড়ার ঘা চাপিয়ে দেওয়া হচ্ছে, ঠিক একইভাবে যখন এই সরকার বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে, বাংলাদেশ ব্যাংক এই টাকা কোত্থেকে পাবে?
তাকে নতুন করে টাকা ছাপাতে হবে। নতুন করে টাকা ছাপাতে গেলে বা আরো যেমন এই মূল্যস্ফীতি বাড়বে, তখনও সেই দায়টা কিন্তু এই সাধারণ জনগণের উপরেই বর্তাবে। এই যে সাধারণ জনগণের উপরে মরার উপরে খাড়ার ঘা এই সরকার দিনের পর দিন চাপিয়ে যাচ্ছে, কিন্তু এই সরকারের অন্য নীতি দেখেন। আপনি এই যে বেসরকারি খাত থেকে বেসরকারি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে বা সরকারি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ছোট ছোট উদ্যোক্তারা, মাঝারি ধরনের উদ্যোক্তারা, তারা যখন এই ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা ইনকাম করছে, সেই টাকায় তাদেরকে 30% কর দিতে হচ্ছে। আর এই বড় বড় রাঘব বোয়ালরা যারা আছে, যারা এই সরকারের ছত্রছায়ায় অবৈধ অর্থ উপার্জন করছে এবং সেগুলো বিদেশে পাচার করছে এবং কি বলে তারা এই টাকাগুলো যখন দৃশ্যমান করছে না, তাদেরকে ঋণ দিতে তাদেরকে কর দিতে হবে 15%। তার মানে এই সরকার বেনজিরদেরকে তৈরি করে এবং বেনজির হওয়ার জন্য অন্যদেরকে উৎসাহিত করে। এই সরকারের কাছে মানে ভালো কিছু আশাই করা এটা একটা মহাপাপ হয়ে দাঁড়িয়েছে। অতএব এই যে বেকারত্ব সমস্যা, এই বেকারত্ব সমস্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, ঠিক একইভাবে এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বা এই বাজেট যখন সরকার বাস্তবায়ন করতে যাবে, তখন এই বেকারত্ব আরো যেমন বাড়বে। এই বেকারত্ব লাঘবের বা বেকারত্বের সমাধানের কোনো পথ এই সরকারের কাছে নাই, বা এই বাজেটে অন্ততপক্ষে বেকারত্ব সমস্যার কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে না। দেখুন এই বেকারত্ব সমস্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের বাংলাদেশের, বর্তমান বাংলাদেশে প্রায় 7 কোটি তরুণ যুবক বেকার, যারা স্নাতকোত্তর 50,000 50,000 এই নতুন তরুণ যুবক তারা যুক্ত হচ্ছে শ্রমবাজারে, যারা স্নাতক বা স্নাতকোত্তর শেষ করেনি, তার আগে বিভিন্ন শিক্ষা স্তরে গিয়ে যারা ঝরে যাচ্ছে, তাদের মধ্যে 50,000 নতুন করে যুক্ত হচ্ছে। যারা জীবিকার জন্য, যারা এ দেশে কোনো কর্মসংস্থান তৈরি করতে পারেনি বা নিজেদের সংস্থান করতে পারেনি, তারা যখন বিদেশে যেতে চাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে, শুধুমাত্র ডাল ভাত খাবার জন্য, তারা যখন বিদেশে যেতে চাচ্ছে, ঠিক এই যে মাসুম ভাই যে বিষয়টি বলে গেলেন যে 17,000 শ্রমিককে যারা মালয়েশিয়া যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসা সংগ্রহ করেছিলেন, সেখানে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলেন, এই 17,000 মানুষকে মালয়েশিয়া যাওয়া থেকে বঞ্চিত করেছে এই সরকারেরই 4 জন এমপি। তারা এই সিন্ডিকেটটি তৈরি করে 24,000 কোটি টাকা এখান থেকে তুলে নিয়েছে। এই যে 24,000 কোটি টাকা, এটা অবৈধ আয়। এই অবৈধ আয়ে তাকে অপ্রদর্শিত আয়, এই অপ্রদর্শিত আয়ে তাকে কর দিতে হবে 15%। আর এই যে যারা মালয়েশিয়া যেতে চেয়েছিলেন বা যারা এদেশের ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে দুমুঠো ভাত জোগাড় করতে চেয়েছিলেন, তাদেরকে 30% কর দিতে হবে। তাহলে এই যে একটি মাফিয়া সরকার, এই যে ফ্যাসিবাদ কায়েম করে জেকে বসে আছে, এই সরকার কোনো ধরনের আশা জাগাবার মতো কাজ অতীতেও যেমন করেনি, এই বাজেট দেওয়ার মধ্য দিয়েও তারা করতে পারছে না। অতএব এই ভোটবিহীন সরকার, এই ফ্যাসিবাদ সরকার এবং এই দখলদার সরকার, আমরা তো আগে দেখেছি যে পাকিস্তানের 22 পরিবার আর এই বর্তমান ফ্যাসিবাদ অবৈধ সরকার এখানে 2200 পরিবার তৈরি করেছে। আগে তো আমরা দেখেছি যে এরা এই 22 পরিবার, পূর্ব পাকিস্তানে তো এই 22 পরিবার এই পূর্ব পাকিস্তান থেকে টাকা ছেকে নিয়ে গিয়ে পশ্চিম পাকিস্তানে তারা বিত্ত বৈভবে লিপ্ত থাকতেন। আর আমরা এখন এই 2200 পরিবারকে দেখতে পাচ্ছি, যারা স্বাধীন বাংলাদেশ থেকে রক্ত চুষে সুইস ব্যাংক, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুরে এই বিত্ত বৈভব গড়ে তুলছেন। এবং তারা একটি সময় এই দেশ থেকে, তারা বেনজিরের মতো অনায়াসে দেশ থেকে চলে যাচ্ছেন, যাদেরকে এই সরকার কোনো কিছুই করবার ক্ষমতা রাখেন না। তাহলে এই যে বাজেট, এই বাজেট থেকে আসলে কোনো কিছুই আশা করা যায় না। তারপরে যেটি বলছিলেন রিয়াজ ভাই, কোটা, দেখুন যখন কোটা সংস্কার আন্দোলনটি হয়, আমরা কিন্তু কোটাকে বাতিল করবার কথা বলিনি বা কোটাকে বাতিল করবার দাবিও আমরা তুলিনি। আমরা বলেছি এর একটি যৌক্তিক মাপকাঠি থাকতে পারে। একটি দেশে 56% কোটা, যেখানে আপনার 6.5 থেকে 7 কোটি বেকার, যারা স্নাতকোত্তর শেষ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে, যারা দিনের পর দিন বেকারত্বের বোঝা বেয়ে
জীবন অতিবাহিত করছে, তার পরিবারকে কিভাবে সে চালাবে, তার পরিবার তাকে ঘিরে যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সে কবে হাঁটবে সেই সংস্থান করতে পারছে না, বা সেই স্বপ্নের শুরুটাই তারা করতে পারছে না। সেখানে 56% কোটা দিয়ে যে বৈষম্য তৈরি করা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদেরকে তার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যেখানে মুক্তিযোদ্ধারা আমাদের দেশের সম্পদ, যে মুক্তিযোদ্ধাদের জন্য আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, যারা আমাদের সম্মানের, গর্বের এবং যারা আমাদের অনুসরণ এবং অনুকরণীয়, তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তরুণ প্রজন্মের এই যুবক যুবতীদের সামনে, তরুণদের সামনে, যারা নিজের জীবনকে শুরু করবার জন্য একটি জীবন যুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। আমরা সেখানে বলেছিলাম যে কোটা সংস্কার চাই, আমরা এই যে কোটা পদ্ধতি সেটা সংস্কার চাই, যৌক্তিক একটি পার্সেন্ট থাকুক। সব মিলিয়ে আপনি কোটাকে 30% করেন, 20% করেন, 25% করেন, সেটা এখানে যে বিজ্ঞ ব্যক্তিগণ আছেন, আমাদের দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, তাদের সমন্বয়ে সুধী সমাজ নিয়ে একটি কমিটি তৈরি করে সেখানে একটি মান তৈরি হতে পারে, বা একটি জি নাজিম ভাই, আমি আপনাকে থামাচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে চাচ্ছিলাম যে এবার তো ধরুন গভর্নমেন্ট আসলে কোনো সিদ্ধান্ত নিয়ে এই মানে বলেনি, বা গভর্নমেন্ট তো পার্লামেন্টেও আলোচনা করেনি যে কোটা থাকবে কি থাকবে না। এটা তো আদালতের রায়। এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা তো আদালত বলছে এখন তো আমরা গভর্নমেন্ট বা সরকারের দিকে ওইভাবে আন্দোলন নির্দেশ করতে পারছি না। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? রিয়াজ ভাই, আমি সেদিকেই যাচ্ছি। সেটা হলো, দেখুন, এই সরকার তখন বাধ্য হয়ে বললেন কোটাই থাকবে না। এই যে কোটাই থাকবে না, এই যে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এই কথা বলেছেন, সেই প্রধানমন্ত্রী দায়িত্ব যেভাবেই পাক না কেন, তিনি জনগণ দ্বারা নির্বাচিত হোক বা অনির্বাচিত দখলদার সরকার হোক না কেন, তিনি যখন শপথ নিয়েছেন তখন তিনি স্পষ্টভাবে বলেছেন তিনি রাগ, জেদ, ক্ষোভের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কিন্তু সংসদের মতো পবিত্র স্থানে দাঁড়িয়ে তিনি যে ক্ষোভ থেকে, জেদ থেকে কোটাকে বাতিল করে দিয়েছিলেন, পরবর্তীতে এখন এসে যেটা হচ্ছে সেটা হলো আদালতের কথা বলছেন। তো এই আদালত কে পরিচালনা করে? এই আদালত তো সেই পরিচালনা করে যিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে কোটাই থাকবে না। এই আদালত তো তাদের আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়, যারা বিরোধী দলকে দমন করবার জন্য, রাজনৈতিকভাবে বিরোধী দলকে পরাজিত করতে না পেরে এই আদালত ব্যবহার করে, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে বিরোধী দলের সমস্ত নেতা কর্মীকে কারাগারে মানে ভরে দেওয়া হয়। এই আদালতকে ব্যবহার করেই তো নাদিম, একটু আমি আপনাকে বলছি, আমি আপনাকে চিনতে পেরেছি, কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনাদের সম্পর্কে, কোটা সংস্কার আন্দোলনের সম্পর্কে একটা যুক্তি সরকার বলে যে আপনাদের টার্গেট ছিল নাকি হচ্ছে মুক্তিযোদ্ধা কোটাকে অভিযোগ করা। এটা কিন্তু সরকার আপনাদের বিরুদ্ধে বলছে, এটা আমার কথা না। আপনি যে কথাটা বলছেন যৌক্তিক সংস্কার, আমি খুবই একমত যে আসলে কোটার যৌক্তিক সংস্কার হওয়া উচিত। কিন্তু যখন আপনাদেরকে ইন্ডিকেট করে বলে যে আপনারা হচ্ছে আসলে মুক্তিযোদ্ধা কোটাকে টার্গেট করে হচ্ছে আপনাদের এই লড়াইটা ছিল বা এই আন্দোলনটা ছিল, সেই জায়গায় একটু আপনি একটু পরিষ্কার করেন। সরি, আমি মাঝখানে আপনাকে প্রশ্ন করলাম যে আমি খুবই দুঃখিত। না, ধন্যবাদ মাসুম ভাই, খুবই 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 সুন্দর একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটি আসা উচিত। দেখুন মাসুম ভাই, আমি কোটা সংস্কার আন্দোলনের একজন কর্মী হিসেবে আমি এই বিষয়টি দায়িত্ব নিয়ে বলতে পারি, এবং আমার সংগঠনের সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আমি এখনো দায়িত্ব নিয়ে বলছি, আমরা কিন্তু কখনোই বলিনি যে আমাদের কোটা বাতিল করে দিতে হবে। আমরা তখনও যেভাবে বলেছি যে কোটার একটি যৌক্তিক সংস্কার প্রয়োজন, আমরা সেই যৌক্তিক সংস্কারটি চাই। এখনো আমরা সেটি বলছি যে কোটা পদ্ধতির একটি যৌক্তিক সংস্কার হওয়া উচিত। অবশ্যই আমরা বিশ্বাস করি আমাদের এই সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যদি এগিয়ে নিতে হয়, তাদেরকে যদি সমাজের সমান স্রোতে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে আমাদের সেই সুযোগটি দিতে হবে। এবং সেই সুযোগটি দেয়া মানে বৈষম্য নয়, সেই সুযোগটি দেয়া মানেই সাম্যের কথাও বলছি না। আমি বলছি যে যৌক্তিক একটি সাম্য থাকবে, যৌক্তিক একটি কোটা পদ্ধতি থাকবে। সেখানে 30% কেন, সব মানে 56% কেন? সেখানে হতে পারে আমি এখানে আমি নিজে থেকে বা আমরা নিজে থেকে বলছি না যে এত পার্সেন্টই হতে হবে। সেটি সুধী সমাজে নাগরিক বৃন্দ আছেন,
তাদের নিয়ে বসে আলোচনা করে বোর্ড গঠন করে এখানে একটি সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু একজন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যিনি বলে দিলেন যে কোটাকে বাতিল করে দেওয়া হবে, তার মানে কি তিনি মুক্তিযোদ্ধা কোটা সহ সকল কোটায় বাতিল করে দিলেন? তার মানে কি তিনিও চাচ্ছিলেন যে কোটা বাতিল হয়ে যাক? নাকি তিনি রাগ ক্ষোভে জেদের বশবর্তী হয়ে এই কথাটি বললেন? যেই সংসদে দাঁড়িয়ে তিনি রাগ ক্ষোভ জেদের বশবর্তী হয়ে এই ঘোষণাটি দিয়েছিলেন, সেই সংসদের প্রধানমন্ত্রী হতে গিয়ে তিনি যে শপথ নিয়েছিলেন, সেই শপথেই তো তিনি বলেছিলেন তিনি রাগ জেদ ক্ষোভের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। তার মানে তিনি সেই সংসদে দাঁড়িয়ে তার শপথ ভঙ্গ করেছিলেন, সেই শপথ ভঙ্গ করবার মাধ্যমেই তিনি প্রমাণ করেছেন তিনি প্রধানমন্ত্রী থাকার যোগ্য, মানে প্রধানমন্ত্রী থাকার যে যোগ্যতা তিনি সেটি হারিয়েছেন। এখন আদালতের প্রশ্ন, এই আদালতের উপর বন্দুক রেখে এই সরকার বিরোধী দলকে দমন পীড়ন করা, তার রাজনৈতিক যে চরিত্র, সেই চরিত্র বাস্তবায়ন করা এবং তার উদ্দেশ্য হাসিল করা, এটি পুরনো চরিত্র। এখন তিনি সেই একই চরিত্র আবারও কাজে লাগাচ্ছেন শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের বা অন্য যে সম্প্রদায় আছেন যে কোটা বিষয়ে, এই কোটা বিষয়ে তার যে জেদ রাগ ক্ষোভের বশবর্তী হয়ে তিনি বাতিল করেছিলেন, এখন তিনি আদালতের উপর বন্দুক রেখে বা আদালতের ঘাড়ে বন্দুক রেখে এখন তিনি সেটি বাস্তবায়নের জন্য নতুন করে পরিকল্পনা করেছেন এবং সেটি তিনি আদালতের উপরে বন্দুক রেখে বাস্তবায়ন করার পথে এগিয়ে যাচ্ছেন, এটি আমরা মনে করি। নাদিম ভাই, আদালত যদি স্বাধীনভাবে, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি রিয়াজ ভাই শুনতে পাচ্ছি। আমাদের সমস্ত দিতে হবে তো, কারণ ওই সে বিষয়ের জন্য আর কি। যাই হোক, আপনার কথাটা আমরা বুঝতে পেরেছি। আসলে আপনি যেটা বলতে যাচ্ছেন, আপনাদের কোটা সংস্কার আন্দোলনের প্রধান টার্গেটটা মুক্তিযুদ্ধ কোটা ছিল না। সামগ্রিকভাবে দেশের ডেভেলপমেন্ট, মুক্তিযুদ্ধের বয়স, সেসব বিবেচনা করে একটা যুক্তি সংস্কারের দাবিটা আপনারা করেছিলেন। সেটাই আপনি বলতে যাচ্ছেন। তো এটা বুঝা গেছে আসলে। আমি একটু সালমান ভাইয়ের কাছে যেতে চাই। একটু সময়ের দিকে একটু মনোযোগ রেখে বললে অন্যরা বলার সুযোগটা পায় আরকি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এখানে আমাদের টিমের কিছু মেম্বার আছে, তারাও কিছু প্রশ্ন করতো আপনাদের কাছে। যদি আপনার একটু সময়টা থাকে আরকি আপনাদের হাতে। সময়টা ওইভাবে বিবেচনায় করে যদি সংক্ষেপে মূল কথাটা বলা যায় আরকি। যাই হোক, আমি সালমান ভাইয়ের কাছে একটা প্রশ্ন রেখে আ আলোচনাটা করতে বলব। সেটা হচ্ছে, একটা আলোচনা বিভিন্ন মহল এই সময়েও করছে, এটা পূর্বেও এই আলোচনাটা ছিল যে শিক্ষা এত বেশি শিক্ষিত করে আসলে কোনো লাভ নেই। এই এত বেশি শিক্ষিত করার ফলে এখানে বেকারটা তৈরি হচ্ছে। আর এই বেকারত্বর একটা যে দায়, এটা আসলে সরকারের উপর একরকম চাপিয়ে দেয়া হচ্ছে। সরকার তো নানাভাবে আসলে সে চেষ্টা করছে, কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে যাচ্ছে, দেশের বাইরে পাঠাতে চাচ্ছে। এবার বলছে বিদেশীদেরকে সে ঋণও দিবে, বাজেটে এটাও ডিক্লেয়ার করছে। আসলে সত্যিকার অর্থে এই প্রতিবন্ধকতা কি শিক্ষায় না কোথায়? আপনি একজন রাজনৈতিক কর্মী হিসাবে অথবা একজন নেতৃত্ব দানকারী জায়গা থেকে বিষয়টা কিভাবে দেখছেন? কিংবা ধরুন, যদি আজকে গভর্নমেন্ট যে জায়গায় দাঁড়িয়ে বলছে দেশের অর্থনৈতিক উন্নয়নের যে একটা ধারাবাহিক যে প্রেক্ষাপট যেটা গভর্নমেন্ট দাবি করছে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার বক্তব্য কি এরকমই হতো? নাকি অন্য কি আসলে হতো? কি হতে পারত? একটু যদি আমাদেরকে বলেন। আচ্ছা, ধন্যবাদ রিয়াজ ভাই। তো প্রথমত যে ব্যাপারটা, এটা একটা খুব বহুল আলোচিত একটা বক্তব্য। বিভিন্ন সময় আমরা গণমাধ্যমগুলোতে দেখি বা যারা সরকারের পক্ষ থেকে বলতে শুনি এবং শিক্ষা নিয়ে কাজ করেন, শিক্ষা নিয়ে ভাবেন, অনেকের মধ্যেই এই ব্যাপারটা একটা চিন্তা বা বিভ্রান্তি, যেটাই বলি না কেন, কাজ করে। সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে, উচ্চশিক্ষা দেওয়ার মধ্য দিয়ে আমরা সার্টিফিকেটধারী বেকার তৈরি করি। এইরকম প্রচুর লেখা আপনি যদি অনলাইনে সার্চ করেন, আপনি গণমাধ্যমগুলোতে পাবেন। আমাদের দেশের অনেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, গভর্নমেন্ট এই বক্তব্য বলে, বিরোধী দল এই বক্তব্য বলে, মানে এই জায়গাটাতে একটা কমন সুর আমরা দেখতে পাই। কিন্তু আমাদের সংগঠনের পক্ষ থেকে কিন্তু আমরা মনে করি শিক্ষা হচ্ছে সর্বজনীন, শিক্ষা হচ্ছে সবার জন্য অধিকার। ফলে আপনি কোনো আর্থিক ব্যারিয়ার তৈরি করে, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ কোনো কিছু ব্যারিয়ার তৈরি করে, এমনকি আর্থিক ব্যারিয়ার তৈরি করেও কাউকে আপনি শিক্ষা থেকে বঞ্চিত করতে পারেন না। কারণ আমরা জানি যে রেনেসার কথা আমরা বলি, যে রেনেসার মধ্য দিয়ে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে, সে রেনেসার মধ্য দিয়ে কিন্তু সর্বজনীন গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শিক্ষার কথা আমরা পাই। ফলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকেও আমরা বলতে চাই যে শিক্ষা ব্যবস্থাকে হতে হবে সর্বজনীন, গণতান্ত্রিক, সেকুলার, একই ধারার এবং বৈষম্য মুক্ত। এই কথাটা আমরা বলি। তখন একটা প্রশ্ন আমাদের শুনতে হয় যে দেশে যে হারে প্রতিটা মানুষকে যদি আপনি শিক্ষিত করেন,
তাহলে আমাদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানগুলোতে এত লোককে আমাদের দেয়া যাবে না। তাহলে কি করে শিক্ষিত লোকরা তো বেকার থেকে যাবে। তখন যে কথাটা আমরা বলি, দেখুন আসলে বেকারত্বটা উচ্চ শিক্ষার মধ্য দিয়ে উচ্চ দক্ষতা তৈরি হয় মানুষের। একটা শিক্ষার মধ্য দিয়ে মানুষ যখন উচ্চ শিক্ষিত হয়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তার মধ্য দিয়ে উচ্চ মানবিকতা তৈরি হয়, উচ্চ মূল্যবোধ তৈরি হয়। সে নিজেকে বুঝতে শেখে, সমাজকে বুঝতে শেখে, দেশকে বুঝতে শেখে, এবং উচ্চ শিক্ষার মধ্য দিয়ে উচ্চ দক্ষতাও তৈরি হয়। তাহলে উচ্চ দক্ষতা তো উচ্চ বেকারত্ব তৈরি করার কোনো কারণই হতে পারে না। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, আপনি জানেন যে আহ, বিশ্বে সমাজতান্ত্রিক একটা রাষ্ট্র ছিল সোভিয়েত ইউনিয়ন। সে সোভিয়েত ইউনিয়নে 1937 সালে মহান স্ট্যালিন সেদিন ঘোষণা করতে পেরেছিলেন যে আমাদের দেশে কোনো অশিক্ষিত মানুষ নেই, আমাদের দেশে কোনো বেকার নেই, কোনো ভিক্ষুক নেই, কোনো পতিতা নেই। তাহলে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে একসাথে প্রতিটা মানুষকে শিক্ষা দেয়া যায় এবং একসাথে প্রতিটা মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা যায়। এটা করা যায়, করা তখনই যায় যখন আপনার রাষ্ট্রটা হয় জনগণের, যে রাষ্ট্রে মানুষের উপর মানুষের কোনো শোষণ থাকে না, জুলুম থাকে না, বৈষম্য থাকে না, সেখানে সম্ভব এটা। কিন্তু বাংলাদেশে দাঁড়িয়ে যদি আমরা দেখি এই দেশটা কেমন, এই দেশটা হচ্ছে কেমন, আমরা যদি বলি, আমরা দেখবো এটা একটা পুঁজিবাদী দেশ। ফলে পুঁজিবাদের মধ্যে যে লুটপাট, দুর্নীতি, আপনি যখন বাংলাদেশের সকল টাকা বিদেশে পাচার করেন, একটু আগে একজন আলোচক আলোচনা করেছে নাদিম ভাই, যে বাংলাদেশের ব্যাংকগুলো লুটপাট হয়ে বিদেশে সমস্ত টাকা চলে যাচ্ছে। এখানে বিভিন্ন লুটপাটকারী ব্যক্তিবর্গ তারা লুটপাট করে বিদেশে বিভিন্ন ব্যাংকে, সুইচ ব্যাংকে পাচার করে দিচ্ছেন। তাহলে আমাদের দেশের যে কর্মসংস্থান, তাহলে দেশের সম্পদ যদি বিদেশে পাচার হয়ে যায়, তাহলে আপনার দেশে কর্মসংস্থানটা কিভাবে তৈরি হবে বলুন। এক। দ্বিতীয় ব্যাপারটা আমরা বলতে চাই, বাংলাদেশের যে পুঁজিবাদী অর্থনীতি, এই পুঁজিবাদী অর্থনীতির মূল কথাটাই হচ্ছে এটা উৎপাদন হয় মূলত আপনার বেচার জন্য, উৎপাদনটা হয় মূলত হচ্ছে আপনার বাজারকে ভিত্তি করে, জনগণের কর্মসংস্থানকে ভিত্তি করে হয় না, বা জনগণকে আমার জনগণের অধিকার নিশ্চিত করতে হবে সেজন্য হয় না। ফলে পুঁজিবাদ যে উৎপাদনটা করে তার একটা ক্রাইসিস থাকে, তাকে সেটা বাজারে বেচতে হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাদের পুরো বাজারটা প্রতি মুহূর্তে সংকুচিত হচ্ছে। ফলে এই যে সংকুচিত বাজারে যে পরিমাণ উৎপাদন করা সম্ভব ছিল সে পরিমাণ উৎপাদনটা হচ্ছে না। ফলে আমরা দেখতে পাচ্ছি উৎপাদনটা কম হচ্ছে, মানে আমাদের যে কর্মশক্তি, সে কর্মশক্তি পুরোটা আমরা সে সমস্ত কারখানাগুলোতে লাগাতে পারছি না। ফলে ভাই এই যে বিষয় হ্যাঁ, সালমান ফলে একটা সালমান ভাই একটা প্রশ্ন রাখছি আপনার কথাটাকে ধরে, আলোচনাটা ধরেই একটা, যেটা আপনি বলছেন যে পুঁজিবাদী সোসাইটি বা যে পুঁজিবাদী ব্যবস্থা, সেখানে যে উৎপাদনটা আসলে মানুষের জন্য তৈরি হচ্ছে না, কিন্তু আমরা তো এটাও বুঝি যে উৎপাদন হলে মানুষই কোনো না কোনো ভাবে আসলে সুবিধাটা ভোগ করবে। তাহলে সেই ক্ষেত্রে আসলে আপনার বক্তব্যটা কি হবে, বা এটা কি না, এই এই আসলে মৌলিক ব্যবস্থা বা মৌলিক বিষয়টার বিরুদ্ধে যায় কিনা, এটা আমার প্রশ্ন আর কি আপনার কাছে। হ্যাঁ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। প্রথমত ব্যাপার হচ্ছে যে উৎপাদন হলে জনগণই তো পাবে, এ কথা ঠিক। এটা তখন ঠিক যখন আপনি কিনতে পারবেন বাজার থেকে। আপনার যদি কেনার সক্ষমতা না থাকে, এটা একটা কারখানা যখন তৈরি করে তার মাথায় একদম এই মাথা ব্যথা থাকে না যে মানুষ এটা পাবে কি পাবে না। যেমন ধরুন একটা ওষুধ কোম্পানি যখন একটা ওষুধ তৈরি করে, তার মাথা ব্যথা একদমই এটা না যে এই ওষুধ যদি মানুষ কিনতে না পারে সে তো আসলে মারা যাবে। এটা একদমই তার মাথা ব্যথা। তার মাথা ব্যথা হচ্ছে এই ওষুধ কিনতে পারলে, এই ওষুধটা বেচতে পারলে তার কোম্পানির লাভ হবে। ফলে মানুষের যে ক্রয় ক্ষমতা প্রতি মুহূর্তে কমছে। এই ব্যবস্থার মধ্যে মানুষ যে লুটপাটের শিকার হচ্ছে। আপনি যদি বাংলাদেশের অর্থনীতির কথা বলে আপনি দেখবেন যে বাংলাদেশে প্রায় 100টা কোম্পানির হাতে, গ্রুপ অফ কোম্পানির হাতে পুরো বাংলাদেশের মানুষ জিম্মি হয়ে গেছে। ফলে বাংলাদেশের যে আয় বৈষম্য সেটা পৃথিবীতে 1 থেকে 2 নম্বর দেশের তালিকা করলে আপনি পাবেন। এবং বাংলাদেশের যে ধন বৈষম্য সেখানে 1 থেকে 2 এর মধ্যে আপনি পাবেন। এবং বাংলাদেশে যে কোটিপতি বৃদ্ধির যে হারটা সেখানে 1 থেকে 2 এর মধ্যে বাংলাদেশ। মানে মূল কথাটা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে যা উৎপাদন হচ্ছে তার ছিটে ফোটা মানুষ এই 18 কোটি মানুষ পাচ্ছে, আর মুষ্টিমেয় কিছু মানুষ তার পুরোটা লুটপাট করে নিয়ে যাচ্ছে। ফলে মানুষের ক্রয় ক্ষমতা প্রতি মুহূর্তে কমছে।
মানুষের ক্রয় ক্ষমতা যখন কমছে, তখন এই সমস্ত কোম্পানি যা তৈরি করছে তা কেনার সামর্থ্য মানুষের থাকছে না। মানুষের যখন কেনার সামর্থ্য থাকছে না, তখন আমাদের যে উৎপাদন এবং যে বাজার ব্যবস্থা পুরো সংকটের মধ্যে পড়ছে। ফলে আমাদের যে কর্মসংস্থান নিশ্চিত হতে পারতো, যদি মানুষ কিনতে পারে তখনই না আপনার সেখানে উৎপাদন হয়। উৎপাদন হলেই না সেখানে আমি শ্রমটা দিতে পারি। আমি শ্রম দিতে পারলে তো সেখানে কর্মসংস্থান নিশ্চিত হয়, এবং আমার কর্মসংস্থান নিশ্চিত হলে আমার ক্রয় ক্ষমতাটা বাড়তে থাকে। ফলে পুরো ব্যবস্থার মধ্যে যে সংকট, এই সংকটের মধ্যে আমরা পড়ে গেছি। ফলে এই ব্যবস্থার সংকটের সাথে কিন্তু আসলে এই যে কর্মসংস্থানের সংকটটা, বেকার সংকটটা জড়িয়ে আছে। এক। 2 নম্বর যে কথাটা আমি বলতে চাই, এই গভর্নমেন্ট গুলো আসলে এই বেকার সংকটের যে মূল কারণটা, যে ব্যবস্থা, লুটপাটমূলক ব্যবস্থা, তাকে আড়াল করার জন্য পুরো দায়টা সে দিতে চায় শিক্ষার কাঁধে। এবং সে কি করে, শিক্ষার কাঁধে দায়টা দিয়ে সে পুরো দায়টা জনগণের কাঁধে চাপিয়ে দেয় যে আপনি শিক্ষিত হচ্ছেন মানে আপনি বেকার হচ্ছেন। এখানে এই প্রশ্নটা আমরা করতে চাই, আমরা যদি শিক্ষিত না হতাম, ধরুন আমি পড়াশোনা করলাম না, তার মানে কি আমার চাকরিটা হয়ে যাবে? মানে ব্যাপারটা কি এইরকম যে আপনি উচ্চ শিক্ষিত হচ্ছেন মানে বেকার হচ্ছেন, যদি আপনি শিক্ষাটা না নেন তাহলে আপনার চাকরি হবে? ব্যাপারটা কি এইরকম আদৌ? ব্যাপারটা আদৌ এইরকম না। এবং সরকার তার ব্যবস্থার যে সংকট, সে যে কর্মসংস্থান নিশ্চিত করতে পারছে না, সেটাকে আড়াল করার জন্য তার পুরো দায়টা সে শিক্ষার কাঁধে চাপায়, এবং তার পুরো দায়টা সে জনগণের কাঁধে চাপায়। এবং নতুন যে শিক্ষাক্রম, এই শিক্ষাক্রমটা নিয়ে আমি একটু বলতে চাই। আপনি কারিগরি শিক্ষার কথা বলেছেন, এই নতুন শিক্ষাক্রমের মধ্যে কারিগরি শিক্ষাকে তারা গুরুত্ব দিয়েছে। কিন্তু অলরেডি আমরা বলেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে যে বাংলাদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 10,000-এর উপরে। সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার কোনো রকম ল্যাব নেই, সেখানে ভালো মানের শিক্ষক নেই, ভালো কোনো অবকাঠামো নেই, এবং তার বড় একটা অংশ বেসরকারি। ফলে সেখানে ছাত্ররা বাধ্য হয়ে ভর্তি হচ্ছে এবং খুবই নিম্নমানের শিক্ষা পাচ্ছে। এবং তারা তখন থেকে যখন যেখানে তারা শিক্ষা নিয়ে বেরোচ্ছে, দেখা যাচ্ছে তাদের একটা বড় অংশ, কারিগরি শিক্ষা থেকে যারা বেরোচ্ছে তাদের একটা বড় অংশ কোনো জব পাচ্ছে না, তারা জবলেস। এবং যারা চাকরি পাচ্ছে, 10,000 টাকা 12,000 টাকা চাকরি করতে বাধ্য হচ্ছে, এবং এদের বড় একটা অংশ চাকরির নিরাপত্তা থাকছে না। আজ আপনি চাকরি পাচ্ছেন তো কাল আপনি ওখানে চাকরি করতে পারবেন, এর কোনো নিশ্চয়তা সেখানে থাকছে না। ফলে কারিগরি শিক্ষা নিলেও আপনি যেখানে ভালো মানের চাকরি পাবেন, ভালো একটা লাইফ লিড করতে পারবেন, সেই রকম কোনো নিশ্চয়তা এখানে নেই। বরং যেটা হচ্ছে, এই কারিগরি শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে যেটা করছে, যে গভর্নমেন্টের দায়িত্ব ছিল মূলধারার শিক্ষা, যেটার মধ্য দিয়ে একটা মূলধারা, একটা দেশে কারিগরি শিক্ষার ধারা থাকতে পারে একটা নির্দিষ্ট শিক্ষার একটা নির্দিষ্ট স্তরের পরে। কিন্তু সরকার কি করছে, প্রাথমিক থেকেই সে কারিগরি শিক্ষাকে আপনি প্রচলন করছে। নতুন শিক্ষাক্রমটা যদি আপনি দেখেন, ক্লাস 6 থেকেই সে জীবনে জীবিকা পড়াচ্ছে, মানে কারিগরি শিক্ষা সে ইনশিওর করছে। কিন্তু আমরা বলছি যে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, তার মধ্যে যে দুর্নীতি, লুটপাট, তার যেই ধরন, এটার মধ্যে দিয়ে শুধুমাত্র কারিগরি শিক্ষা পড়ে আমরা কোনো রকমই যে কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারবো না। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সরকার এই সমস্ত কারিগরি শিক্ষার কথা বলে তার যে দায়িত্ব ছিল মানুষকে মৌলিক জ্ঞান বিজ্ঞানে শিক্ষিত করা, এই মৌলিক জ্ঞান বিজ্ঞান থেকে মানুষকে শিক্ষিত হওয়ার যে পথ, সে পথটা সে আসলে নিশ্চিত করতে চান, এই পথকে সে আসলে বাধাগ্রস্ত করতে চায়। এবং আরো একটা ব্যাপার করতে চায়, সরকার যখন শিক্ষা খাতে বরাদ্দটা কমিয়ে দেয় বা উচ্চ শিক্ষাকে বাধাগ্রস্ত করে, এটার মধ্য দিয়ে সরকার শিক্ষাটাকে সংকোচন করে। এবং আপনি দেখবেন সরকার কি করছে, সরকার যখন শিক্ষা খাতকে সংকোচন করছে, এটার মধ্য দিয়ে বেসরকারি খাতকে সে উৎসাহিত করছে। বেসরকারি খাতকে উৎসাহিত করা মানে কি? মানে হচ্ছে যাদের টাকা আছে, যাদের পুঁজি আছে, যারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, তারা বিশ্ববিদ্যালয় তৈরি করবে, স্কুল তৈরি করবে, প্রাইভেট স্কুল হবে, বিভিন্ন রকম ইংলিশ মিডিয়াম স্কুল হবে। সেখানে যাদের সাধ্য থাকবে, অর্থ থাকবে, তারা পড়বে, যাদের অর্থ থাকবে না পড়বে না। ফলে আমি যে কথাটা সংক্ষেপে বলতে চাই, সেই ব্যাপারটা হচ্ছে যে বেকার সংকটের জন্য উচ্চশিক্ষা দায়ী না, বেকার সংকটের জন্য দায়ী পুঁজিবাদী ব্যবস্থা, বেকার সংকটের জন্য দায়ী আমাদের এই লুটপাটমূলক অর্থনৈতিক ব্যবস্থা। এবং আমরা যদি এমন একটা ব্যবস্থা তৈরি করতে পারি যে ব্যবস্থায় কোনো শোষণ থাকবে না, বৈষম্য থাকবে না, সেখানে উৎপাদন হবে মানুষের জন্য, শ্রম দেবে মানুষ,
সেই রকম একটা সমাজেই প্রতিটা মানুষকে শিক্ষিত করা সম্ভব, প্রতিটা মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব, এবং প্রতিটা মানুষকেই মৌলিক জ্ঞানে বিজ্ঞানে শিক্ষিত করা সম্ভব। আপনার কথাটা আমরা স্পষ্ট, কিন্তু আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে মাসুম ভাইয়ের কাছে যেতে চাই। আপনার কাছে পরে শুনবো আপনার থেকে প্রশ্নটা, যে আপনি আপনার আলোচনায় একটা উদাহরণ দিয়েছেন, যে বলেছেন যে স্টালিনের সোভিয়েত শাসন আমলে শিক্ষা বেকার ছিল না, ভিক্ষুক ছিল না, অশিক্ষিত মানুষ ছিল না। কিন্তু আমরা তো সুনীল গঙ্গোপাধ্যায়ের ইতিহাসের স্বপ্নভঙ্গ পড়তে গেলে তার উল্টো কথা শুনতে পাই। উনি বলছেন এগুলো একটা সাজানো ছিল। সেই বিষয়টা নিয়ে আসলে আপনাদের বক্তব্য কি? আর আমি মাসুম ভাইয়ের কাছ থেকে যে আলোচনাটা শুনবো, যে প্রশ্নটা সালমান ভাইকেই করেছিলাম, যে গভর্নমেন্ট, আপনি মনে করছেন যে যুবকরা এই বাজেটে আসলে খুব ভালো কর্মসংস্থান সৃষ্টির সুযোগটা তৈরি হওয়ার মতো বিষয়গুলো নেই, যেখানে বলছে যুবকদের মানে বেকারদের প্রায় 80% হচ্ছে যুবক। আমার জানার বিষয়টা আপনার কাছে, গভর্নমেন্ট তো কারিগরি খাতকে প্রমোট করছে, গভর্নমেন্ট তো এখানে নতুন নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকেও মনোযোগ দিচ্ছে, আবার তারা নানাভাবে বিভিন্ন প্রশিক্ষণ মন্ত্রণালয়ের অধীনে প্রশিক্ষণ অধিদপ্তর করে যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে। তারপরেও কেন আসলে যুবকরা কাজে লাগছে না? আমাদের কি যুবকরা আসলে কাজ করতে চায় না আসলে? ধন্যবাদ। দেখছেন? আচ্ছা, ধন্যবাদ। সালমান ইতিমধ্যে হচ্ছে এই তাত্ত্বিক একটা বিশ্লেষণ দিয়েছে, আমি তাত্ত্বিক বিশ্লেষণের মধ্যে যাব না। আচ্ছা, মানে রাষ্ট্রের যখন মগজের মধ্যে সমস্যা, তখন ওই যে একটা জিনিস থাকে যে একটা হাতের আঙুলে যদি আপনার ক্যান্সার হয়, তাহলে হাতের আঙুল স্মার্ট বাংলাদেশে আমি বোধহয় হচ্ছে আমার এইখানকার আনস্মার্ট নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, বারবার ফোনটা হচ্ছে লাইনটা কেটে যাচ্ছে। যাই হোক, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি আপনাকে। ওকে, আমি এইভাবে একটা আলোচনার মধ্যে যখন ব্যাঘাত করে, তখন আলোচনাটা ছন্দপতন ঘটে। আমি সময়ের দিকে দৃষ্টি রেখেই আমি বলছি। মাসুম ভাই মেবি আবার ডিসকানেক্ট হয়ে গেছে। নাদিম ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। নাদিম ভাই, আমরা আপনার কাছে আহ, একটা প্রশ্ন করব, যে মাসুম ভাই কি আসছেন? অনলাইনে আসলে সেশন করার এই একটা অসুবিধা, যে কখন কার্ডটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে বলা। আচ্ছা, ওই যে আপনি আলোচনাটা কন্টিনিউ করেন, মাসুম ভাই ঠিক করে আসুক। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই বাজেটটা করা হয়েছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করে, অথচ আমাদের মাসুম ভাই প্রতিবার নেটওয়ার্ক প্রবলেমে পড়ে যাচ্ছেন। কিন্তু মাসুম ভাই আনস্মার্ট, গভর্নমেন্ট তো বলছে স্মার্ট করে ফেলছে, গভর্নমেন্ট তো তার স্মার্ট ডিক্লেয়ার করে ফেলছে। সেটা তো দেখতেই পাচ্ছি, সেটা তো দেখতেই পাচ্ছি। নাদিম ভাই, এবার যে ঈদ সামনে আসছে, আপনারা জানেন ঈদের অলরেডি ছুটি ঘোষণা হয়ে গেছে। তো এই আজকের বাজেটে যে আলোচনা আপনি করলেন বা আমাদের এখানকার আলোচকরা করলো, এই এর মধ্য দিয়ে আসলে ঈদটা কি, কোন দিক দিয়ে আসলে আমাদের খুব খুশির হতে পারে বলে আপনি মনে করেন? এরকম একটা বাজার ব্যবস্থাপনায়, এরকম একটা ত্রুটিপূর্ণ অবস্থায় ঈদটা কি আসলে আমাদের খুশি বয়ে আনতে পারবে? আপনার কি মনে হয়? আহ রিয়াজ ভাই, আপনি যদি খেয়াল করেন, সেটা হলো বিগত 10 বছর যাবতই আমরা প্রতিটা দিন উদ্বেগ,
উৎকণ্ঠায় পার করছি, যে আজকে আমি যখন বাজারে যাচ্ছি তখন, জি না, মাসুম ভাই নাজিম আপনি বলুন, চলে আপনি এসেছেন। বলুন, নাজিম আপনি বলুন, 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 অসুবিধা নেই, বলুন না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা নেটওয়ার্ক যখন প্রতিদিন নেটওয়ার্ক হচ্ছে, আমি বাজারে বলবো, যাচ্ছি, আমি সুযোগ পেলে পরে যেমন বলছি। আজকে, জি আজকে যখন আমরা বাজারে যাচ্ছি তখন আমাদেরকে মানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা যেমন আমাদেরকে ভোগাচ্ছে, ঠিক একইভাবে আমার আয়ের সংস্থানটা কোত্থেকে হবে সেটিও আমাকে ভোগাচ্ছে। এর মধ্যে যে ঈদ গুলো আসে বা বিশেষ আনন্দের যে দিনগুলো আসে, সেটা মুসলিমদের জন্য যদি ঈদ হয়, হিন্দুদের জন্য যদি সেটা পূজা হয়, বা অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য যে বিশেষ বিশেষ উৎসবের দিনগুলো রয়েছে, সেগুলো যখন আমাদের সামনে আসে তখন আমাদের এই উৎকণ্ঠাটা আরো বেশি বেড়ে যায়। তার কারণ পরিবারের আলাদা ধরনের চাহিদা থাকে, সন্তানদের আলাদা ধরনের চাহিদা থাকে। এই যে চাহিদা এবং যোগান, এর মধ্যে আমরা প্রতিনিয়ত মিল খুঁজে পাচ্ছি না বা মিলাতে পারছি না। এর ফলে এই যে ফ্যাসিবাদী একটি সরকার ব্যবস্থা কায়েম করে বসে রাখা হয়েছে, এবং এই যে প্রতিনিয়ত আমাদের এই দিনগুলো পার করতে হচ্ছে, এবং এই যে এই বাজেট শেষে আবার নতুন করে দ্রব্যমূল্যের, আমার একটা প্রশ্ন আপনার আলোচনার মধ্য থেকেই জন্ম নিয়েছে। এই জি সরকার যে আপনারা বলছেন বা আমাদের ৩ জন আলোচকই কম বেশি একটা বিষয় ট্যাগিং করেছেন একটা শব্দ দিয়ে। সেটা ছিল ফ্যাসিবাদ। তো কি, কি চরিত্রের কারণে আসলে গভর্নমেন্ট কে আপনাদের না, 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 সঞ্চালককে আমি অনুরোধ করবো, আমি কিন্তু একবারও ফেসিবাদ বলিনি। কারণ প্রকল্প আমি হাতে হিটলারের ফেসিবাদ নিয়ে আমার কিঞ্চিত পড়াশোনা আছে। নাদিমও হয়তো সেই পড়াশোনাগুলো করেছে। তবে ফেসিবাদ সরকারকে আমি বলছি না, নাদিম বলছে সেটা তার রাজনৈতিক দর্শন থেকে। কিন্তু এই সরকার তো ফেসিবাদের চেয়ে কম কিছু না, সে ক্রমশ ফেসিবাদের দিকে আগাচ্ছে। হ্যাঁ, তো ফলে হচ্ছে নাদিমের টার্মটা, নাদিমের আমি এটাকে নাকচ করতে চাই না, তিনি বলেছেন, ওকে, অবশ্যই। আর আমি হয়তো ফেসিবাদ বলিনি, কিন্তু আমি বলছি ক্রমশ ফেসিবাদের দিকে তিনি যাচ্ছে। তো আমি একটু আচ্ছা আমার নেট শুনি নেট সমস্যা হচ্ছে বলে আমি একটু বলে দিই, নাদিম আপনার ফাঁকে একটু বলে দিই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই, নাদিম, সরি, নিশ্চয়ই। আমি খুবই দুঃখিত। আহ, হ্যাঁ। মানে যেই আলোচনাটা আমাকে করার প্রশ্ন করেছিলেন, তখন নেটের জন্য হচ্ছে আমি প্রশ্নের উত্তর দিতে পারিনি। সেটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের যদি হিসাব দেখেন, সেই হিসাবে বাংলাদেশের কত পার্সেন্টেজ যুবক বেকার, একটা ভয়ঙ্কর চিত্র আমরা যদি অ্যানালাইসিস করি, তখন দেখা যাবে যে সেই অ্যানালাইসিসের মধ্যে যুবকদের মধ্যে প্রায় ৮০ ভাগ যুবক বেকার, প্রায় ৮০ ভাগ। এবং এই চিত্রটার পরেও আমাদের দেশের যেই আপনি বলছেন যে আমাদের দক্ষ শ্রমিক বিদেশে যেতে পারছি না, দক্ষ মানুষ আমরা তৈরি করতে পারছি না, এবং সেটা নিয়ে শিক্ষাকে একটা আঘাত করা হচ্ছে, যেটা সালমান সেটা চমৎকার উত্তর দিয়েছে। শিক্ষাকে তখনই আঘাত করা হয়, শিক্ষাকে তখনই প্রশ্নবিদ্ধ করা হয়, যখন লুটেরারদের সকল লুটের যে ব্যবস্থাটা, সেটা পাকাপোক্ত করার জন্য হচ্ছে শিক্ষাকে আঘাত করা হয়। এবং সেই কাজটাই সরকার করছে, যে শিক্ষাকে আঘাত করছে, যে এত শিক্ষিত জনগোষ্ঠী দিয়ে আবার কি হবে। এত শিক্ষিত জনগোষ্ঠী দিয়ে এইটা হবে অন্তত একটা শিক্ষিত মানবিক সমাজ তৈরি করার জন্য সহায়ক হবে। তাকে আপনি চাকরি দিতে পারছেন না, তার কর্মসংস্থান আপনি তৈরি করতে পারছেন না, সেই ব্যর্থতা আসছে সরকারি। কিন্তু আমি কি করলাম, যে আমি শিক্ষিত যে জনগোষ্ঠী, তাকে হচ্ছে আমি আঘাত করলাম। আপনারা জানেন ৪৭ ভাগ, এখন এই মুহূর্তে ৪৭ ভাগ উচ্চ শিক্ষিত আছে যুবকরা বেকার। এবং ধরুন হচ্ছে যে একটু কম শিক্ষিত বা শিক্ষা বঞ্চিত যারা, তাদের একটা সুযোগ আছে, তারা হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে বিভিন্ন পেশায় হচ্ছে তারা নিজেকে নিয়োজিত করে, বিশেষ বিশেষ করে কৃষি পেশায়, ক্ষুদ্র শিল্পের সাথে যুক্ত হয়ে যেতে পারে। কিন্তু এই যে উচ্চ শিক্ষিত যে অংশটা, সেই অংশটা কিন্তু সমাজের আসলে কোনো জায়গায় তাকে নিজেকে হচ্ছে তার যোগ্যতা অনুযায়ী নিজেকে সামিল করতে পারে না, ফলে সে হচ্ছে বেকার হয়ে থাকে। এবং এটা হলো একটা সময় হচ্ছে সে হচ্ছে সমাজের এবং তার পরিবারের বার্ডেন হয়ে যায়। তখন সমাজের মধ্যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়, যেটা সরকার চায় বা এই সরকারগুলো চাচ্ছে। শুধু আওয়ামী লীগকে বললাম না, প্রত্যেকটা সরকারই হচ্ছে স্বাধীনতার পরবর্তী যে এই ৫২ বছরে যে কয়টা সরকার আসছে, তার প্রত্যেকটি সরকারই হচ্ছে এই যুবকদেরকে বেকার করে রাখা। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যুবকদেরকে হচ্ছে মানে আহ রাজনৈতিক আফিম খাওয়াই হচ্ছে ভুলিয়ে রাখা। সেটা কেমন করে, যে আপনারা দেখেন যে যে বাংলাদেশের এতগুলো যুব সংগঠন আছে, একটা যুব সংগঠনকে আমি আমার সংগঠন ছাড়া আমি এখন পর্যন্ত করে নজির পাই নাই গত
15 বছরে আমি এই যুব সংগঠনের সঙ্গে যুক্ত আছি, যে কর্মসংস্থানের দাবিতে ছাত্র, যুবলীগ, যুব দল কিংবা যুব সমাজ কিংবা অন্য কোনো যুব সংগঠন একবারের জন্য রাজপথে একটা কর্মসূচি গ্রহণ করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে তারা প্রত্যেকটা সংগঠন তৈরি হয়েছে যে ক্ষমতা দখলের হাতিয়ার বা ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসাবে তারা ব্যবহৃত হচ্ছে। এই যে ক্ষমতা দখলের হাতিয়ার, লাঠিয়াল বাহিনী হিসাবে যুব সংগঠনের ব্যবহার করছে। একসময় আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন আমরা স্লোগান তুলেছি, ছাত্ররা ক্ষমতা দখলের লাঠিয়াল নয় বা ক্ষমতা দখলের হাতিয়ার হওয়া নয়, শিক্ষা শিক্ষা গঠনের কারিগর হতে চাই। এই ধরনের অনেকগুলো স্লোগান আমরা একসময় বলছি। সালমানরা সেটা, এখন সালমানরাও সেটা দিচ্ছে। তো এই জায়গাটা একটা বড় কারণ হচ্ছে যে রাষ্ট্রের পরিকাঠামোতে যারা যারা বসে থাকে, উচ্চ জায়গায় যারা বসে থাকে, যারা আইন প্রণয়ন করে, খেয়াল করেন, খুব লজ্জা লাগে যে হচ্ছে যে আমাদের দেশের আইন প্রণেতাদের মধ্যে 80% আইন প্রণেতা হচ্ছে ব্যবসায়ী এবং তারা লুটেরা ব্যবসায়ী। এবং একজন সংসদ ভারতে গিয়ে হচ্ছে কিছুদিন আগে নিহত হয়েছে, মানে লোভহর্ষতার হত্যার শিকার হয়েছে। ভারতের মানুষ মারছে তাও তো না, তার নিজের দলের মানুষই তাকে হচ্ছে হত্যা করেছে, তার প্রমাণ ইতিমধ্যে হচ্ছে বিভিন্ন ভাবে পাওয়া যাচ্ছে এবং সেটা প্রশাসনও সেই জায়গাটা ইঙ্গিতে দিয়ে দিচ্ছে। আচ্ছা, নিজের দলের মানুষ, তার কি কন্ডাক্ট, তার সম্পর্কে মানুষের কি ধারণা সে তার সম্পর্কে মানুষের ধারণা সে একজন চোরাচালানি, সোনা চুরির বা চালানির ব্যবসায়ী। মানে এরকমও ধারণা মানুষের, আমি আমি সঠিকভাবে বলতে পারবো না কারণ কোনো প্রমাণ সহ বলতে পারবো না, কিন্তু মানুষ বলে যে কয়েকশো কোটি টাকার মালিক সে হচ্ছে এই এইভাবে করে হয়েছে। ফলে এই যে দুর্নীতি যে একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, সেটা কোত্থেকে হয়েছে? আমার দেশের এখন সেকেন্ড ম্যান, মানে আমি কি বলবো যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক, তিনি বলেছেন এতদিন তো এগুলো শুনতে পাইনি। তাহলে আপনাদের ডিজিএফআই আছে, এনএসআই আছে, এসবি আছে, আপনারা যখন নমিনেশন দেন তখন তৃণমূল পর্যায়ে হচ্ছে তার সম্পর্কে জরিপ করেন, আপনাদের দল আছে, সংগঠন আছে। তাহলে এই যে একজন আনার এত বড় হচ্ছে সিন্ডিকেটের সাথে যুক্ত হয়ে গেছে, এই যে অসংখ্য আনার আপনার ক্যাবিনেটের মধ্যে বসে আছে, এইগুলোর কি, এইগুলো সম্পর্কে আপনাদের সুনির্দিষ্ট কোনো আপনাদের তথ্য নেই? একজন বেনিজির, যেটা বলতেছিল হচ্ছে নাদিম কিংবা সালমান, একজন বেনিজির যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান হওয়ার পরে তার সম্পর্কে এই আলোচনাটা যখন আমাদের করতে হয়, তখন আমাদের এই রাষ্ট্রের প্রতি এক ধরনের বিতৃষ্ণতা, এক ধরনের ঘৃণা তৈরি হয়। আমরা তাই বলতে চাই আজকে যুব সমাজ বা ছাত্র সমাজের পক্ষ থেকে যে যে পচন জায়গাটা ধরেছে, সেই পচন জায়গাটাকে আজকে উপড়ে ফেলা দরকার, উপড়ে ফেলা দরকার। সেই সময়টা আমাদের এসেছে এবং সেই জন্য একটা ঐক্যবদ্ধ লড়াই দরকার, যে লড়াইটা হচ্ছে মানে অসুরের বিরুদ্ধে সত্যের লড়াই। সেই লড়াইটার জন্যই আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাসুম ভাই আপনাকে। আপনি এখানে আমাদের সবার মধ্যে আন্দোলন সংগ্রামী বয়সে সবচেয়ে বেশি সিনিয়র, সময় দিয়েছেন। এবং আপনাকে আহ, একটা শেষ প্রশ্ন করবো কিনা, যেহেতু আপনার নেটে ডিস্টার্ব হয়। আমাদের টিমে প্রায় আমরা 20 জনের মতো কাজ করছি, যদিও আমাদের চ্যানেলটা খুবই নবীন, 2 মাসের মতো হচ্ছে। এর মধ্যে আমরা অনেকগুলো কাজ করার চেষ্টা করেছি। তো আপনাদের সাথে এটাই নতুন কাজ। আপনি আমাদের টিম মেম্বারদের উদ্দেশ্যে একটু কিছু বলেন আর কি, যদি পরে আমি আবার এইটা সুযোগ। বলবো আমি এইটা বলবো যে নতুনরাই পাল্টে দিতে পারে, নতুনরাই সবকিছু পাল্টে দিতে পারে এবং সমস্ত তাই হয়েছে, পৃথিবীর ইতিহাস তাই বলছে। যে আমার সৌভাগ্য হয়েছিল যে আমি কিউবাতে ঘুরে আসা, মানে আজকে কমরেড চে গুয়েভারা হচ্ছে জন্মদিন। হ্যাঁ, আজকে 14ই জুন। এবং চে গুয়েভারা এবং ফিদেল ক্যাস্ট্রো মিলে যে দেশটাকে স্বাধীন করেছিল, হ্যাঁ, সেই দেশটা আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। কিছুক্ষণ আগে যেটা সালমান এবং হচ্ছে নাদিম বলার চেষ্টা করেছে, আমি ওই দেশে গিয়ে হচ্ছে কোনো ভিক্ষুক পাইনি, ওই দেশে কোনো হচ্ছে বেকার পাইনি, ওই দেশে গিয়ে হচ্ছে আমি কোনো হচ্ছে দুর্নীতিগ্রস্ত দেখতে পাইনি, কোনো অনিয়ম দেখতে পাইনি, সবাই মানুষ নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকছে। ওই দেশে আমি এটা দেখতে পেয়েছি যে হচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, যারা হচ্ছে আর্ন করার মতো শক্তি নাই, তাদেরকে প্রতিদিন প্রতিদিন তাদেরকে হচ্ছে রেশন দেওয়া হয়, খাবার, মানে নাস্তা হচ্ছে তাদেরকে দেওয়া হয়, দুপুরে খাবার দেওয়া হয়। এটা আমার নিজের চোখে দেখা। তাহলে এত স্যাংশন মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলোর পরে, এত স্যাংশনের পরে একটা সমাজতান্ত্রিক কিউবা, এত ষড়যন্ত্রের পরে একটা সমাজতান্ত্রিক কিউবা কিভাবে
একটা দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা সে তৈরি করতে পারে, একটা খাদ্য স্বয়ংসম্পূর্ণ, একটা অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ, একটা শিক্ষায় সর্বোচ্চ, চিকিৎসায় সর্বোচ্চ হচ্ছে স্বয়ংসম্পূর্ণ একটা দেশ তৈরি করতে পারে। তার মানে কি? মানে রাষ্ট্র ব্যবস্থা যে পরিচালনা করে, যে পরিকাঠামো, সেই পরিকাঠামোটা যদি হচ্ছে সঠিকটা হয়, যে যে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিদেল ক্যাস্ট্রো এবং হচ্ছে চে গুয়েভারা তৈরি করেছিল, সেই সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হচ্ছেই একমাত্র পথ ছিল হচ্ছে তাদেরকে এই জায়গাটায় নিয়ে আসা। ফলে হচ্ছে এই তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থা, এই তথাকথিত লুটেরা গণতান্ত্রিক ব্যবস্থা আমাদেরকে ক্রমশই একটা অন্ধকারের মধ্যে নিয়ে যাবে। সেই দিকে আমরা যাচ্ছি। দুর্নীতিতে আমরা এখন অর্থ পাচারের দ্বিতীয় আছি, আশা করি খুব দ্রুত সময়ে প্রথম হয়ে যাব। এর আগে দুর্নীতি বিএনপি আমলে দুর্নীতি 3বার চ্যাম্পিয়ন হয়েছি, এগুলো আমি ভুলে যেতে চাই না। এগুলো আমার 10% তারেক রহমান, এগুলো আমি ভুলে যেতে চাই না। আবার এখন যে কোনো পার্সেন্টেজ তাই জয়ের, সেটাও আমরা জানি না, বলতে পারবো না, নাই। তো ফলে হচ্ছে যে আমরা একটা মাফিয়া তন্ত্রের মধ্যে হচ্ছে আমাদের দেশ চলছে। এই কথাগুলো এই যে আমরা এখন বলছি, সেই কথাগুলো যতটা সাহস নিয়ে আমরা বলতে পেরেছি, কিন্তু আমাদের যারা নেতা, মানে যারা হচ্ছে সংসদে আছে, তাদের মধ্যে একটা মানুষ পাবেন যে এই কথাগুলো বলার মতো সাহস আছে কিনা। কারণ আজকে বোধহয় 100-র মতো হচ্ছে আছে স্বতন্ত্র, কি তাই না, স্বতন্ত্র এমপি, প্রায় 100-র কাছাকাছি স্বতন্ত্র এমপি। একটা এমপি আপনারা শুনতে পাবেন যে এই কথা যে কথা বলছে। আমরা একজন সুমনকে হয়তো মাঝে মাঝে কয়েকটা বিষয় নিয়ে দেখি, তাও আবার তিনি আগেই বলে রাখেন আমার নেত্রী শেখ হাসিনা। তার মানে সে নিজের পিঠের উপর একটা সালা আগে বেঁধে রেখেছে যে আমার নেত্রী শেখ হাসিনা, এই কথা বলেই তিনি হচ্ছে শুরু করেন কথা বলা। তার মানে কি, সে আগে একটা সেফ সাইড নিয়ে নিয়েছে যে শেখ হাসিনার নামে জব করলে আমার আর কিছু হবে না। বিষয়টা তাই। কিন্তু আপনি আমি এই সরকারের বিরুদ্ধে যখন কথা বলি, তখন দেখেন যে আপনি আর আমি হচ্ছে রাস্তায় কিভাবে হচ্ছে হেয় প্রতিপন্ন হয়ে যাই, গুম হয়ে যায় কিভাবে, দেখেন। এটাই বাস্তবতা। কিন্তু আমি শুধু এই সরকারকে বলবো না, এই যে মাফিয়া তন্ত্র একটা দেশকে গিলে খাচ্ছে, এবং সেই মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে ফাইটটা আমাদের করতে হবে। এবং সেই ফাইটটা আমাদের যৌক্তিক, যে এই মাফিয়া তন্ত্রকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর জাতীয় পার্টি জামাত বলেন, এই 3টা দলই হচ্ছে মাফিয়া তন্ত্রের হচ্ছে ধারক বাহক। ফলে এই যে এই যে 4টা দল, এই যে যে 4টা দলের যে একটা ঐক্যবদ্ধতা, এবং সেই ঐক্যবদ্ধতার কারণে মানুষ ক্রমশ হচ্ছে পিছিয়ে যাচ্ছে, ক্রমশ দেশ পিছিয়ে যাচ্ছে। এবং তাদের নীতি এক, শুধু হচ্ছে খোলসটা, মোড়কটা অন্যরকম। একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, আর একদিন হচ্ছে নিজেকে মুক্তিযুদ্ধের দাবি করেন। এইভাবে করেই হচ্ছে তাদের হচ্ছে এই খোলসগুলো চলছে। তো ফলে হচ্ছে যে আমাদের কোনো নিস্তার নাই। সালমান কিংবা নাদিম যে কথাগুলো বলছে খুবই কারেক্টলি বলছে, এবং আসলে সত্যি আমাদের নিস্তার নাই। তার মধ্যে এটা পাল্টে দেওয়ার জন্য একটা প্রস্তুতি নিতে হবে। সেই পাল্টে দেওয়ার প্রস্তুতির জন্য আমরা ঐক্যবদ্ধ হই, এবং তার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বলেন, যুবদেরকে বলেন, শ্রমিকদেরকে বলেন, সব ধরনের শ্রেণী পেশার মানুষকে সেই ঐক্যবদ্ধ করেই হচ্ছে আমাদের লড়াইটা জারি রাখতে হবে। আমি খুবই দুঃখিত, একটু বেশি সময় নিচ্ছি, হয়তো আমার নেট চলে যাবে আমি যেখানে আছি এখন, সেটা সাময়িক সময়ের জন্য। আমি দুঃখিত, যতটুকু পারি আপনাদের কথা শুনবো। সবাইকে হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ মাসুম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। সেজন্য আপনাকে আমরা আমাদের এই পথের দাবির পক্ষ থেকে অভিনন্দিত করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। নাদিম ভাই, আপনার সাথে যে আলোচনাটা চলছিল, যে আপনারা যেটা অবশ্য মাসুম ভাই আপত্তি করছে যে উনি আসলে সরাসরি ফ্যাসিবাদ বলেন নাই, মানে ওইদিকে দাবিত হচ্ছে, এটা আর কি উনি বলেছেন আর কি। তো এমনিতে এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন, যেখানে আপনারাও লড়াই সংগ্রাম করছেন, মিডিয়া গুলোতে কম বেশি সরকারের সমালোচনা হচ্ছে, সেসব কিছু বিবেচনায় আদৌ কোন কোন বৈশিষ্ট্যর মধ্য দিয়ে আসলে এটা মনে হয়? বাজেটও পার্লামেন্টে আলোচনা হচ্ছেই, আপনারাও করছেন, তারপরেও কেন এটা মনে হয়, যদি প্রশ্নটা একটু জটিল বা একটু আমার কি টপিকস এর বাইরে আচ্ছা, চলে যাচ্ছে কিনা, আপনি আপনার সমস্যা নেই, আমি আমার মতো করে বলবার চেষ্টা করব। রিয়াজ ভাই, এখানে মাসুম ভাই যে বিষয়টি বললেন যে স্বতন্ত্র, আসলে আমি যেটা দেখি সেটা হলো এই সংসদে কিন্তু আসলে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই, বা কোনো স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েও আসেনি। এখানে নৌকা প্রতীকে আওয়ামী লীগের এমপি আছে, নৌকা প্রতীক বিহীন আওয়ামী লীগের এমপি আছে, লাঙ্গল প্রতীকে আওয়ামী লীগের এমপি আছে, এবং এই 3 ক্যাটাগরি তারা প্রত্যেকেই আওয়ামী লীগের মনোনীত, এবং আওয়ামী লীগেরও মনোনীত না,
যদি বলেন যে এটি আওয়ামী লীগের মনোনীত, তাহলে এটাও মানে পুরোপুরি সত্যি বলা হবে না যে তারা আওয়ামী লীগের মনোনীত। তারা মূলত শেখ হাসিনার মনোনীত। নৌকা প্রতীকে শেখ হাসিনার মনোনীত এমপি, নৌকা প্রতীক বিহীন শেখ হাসিনার মনোনীত এমপি, এবং লাঙ্গল প্রতীকে শেখ হাসিনার মনোনীত এমপি। এবং এই 3 শ্রেণীর এমপি দিয়েই মূলত সংসদটা চলছে। এখন আমি কেন বারবার তাকে মানে এই সরকারকে ফ্যাসিবাদ বলছি, আপনি একটু খেয়াল করবেন। এই যে আমি যে বললাম এখানে 3 শ্রেণীর এমপি আছে, এই 3 শ্রেণীর এমপি এই শেখ হাসিনা মনোনীত, এটাই হলো ফ্যাসিবাদের চরিত্র, যেখানে একজন ব্যক্তি সবকিছু নিয়ন্ত্রণ করে। এমন একটি ভাবের মূর্তি এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যে ভাবির মূর্তি ছাড়া কোনো কিছুই হয় না। এবং সেই আপনি যখনই তার সমালোচনা করতে যাবেন, তাকে নিয়ে কিছু বলতে যাবেন, তখনই সেই ভাবের মূর্তিতে আঘাত লাগবে এবং আপনার বিরুদ্ধে সকল রাষ্ট্রযন্ত্র লেলিয়ে দেওয়া হবে। এবং তার মানে তার সেই ভাব রক্ষার জন্য সকল রাষ্ট্রযন্ত্র যত প্রকার নির্যাতন নিপীড়ন আছে সংজ্ঞা দেয়া যাবে এবং সংজ্ঞা দেয়া যাবে না এমন সকল ধরনের নির্যাতন নিপীড়ন আপনার উপরে চালিয়ে দেওয়া হবে বা তারা চালানোর চেষ্টা করবে। এটাই ফ্যাসিবাদের চরিত্র। এখানে দেখেন এই যে আওয়ামী লীগ সরকার, এটা মূলত কিন্তু আওয়ামী লীগের সরকার না। আজকেও যদি আপনি ওবায়দুল কাদের সাহেবের প্রেস ব্রিফিং দেখেন, সেখানেও কিন্তু বলা হয়েছে যে ক্ষমতায় আছে কারা? শেখ হাসিনার সরকার। বিচার করতেছে কারা? শেখ হাসিনার সরকার। তার মানে কি, এটা কিন্তু আওয়ামী লীগের সরকার না, এটা শেখ হাসিনার সরকার। তারপরে আপনি দেখেন আমাদের যে মন্ত্রীগুলো আছে, যাদের মন্ত্রিত্ব বহন করবার জন্য বা যারা মন্ত্রী হিসেবে যারা সুযোগ সুবিধা গ্রহণ করে রাষ্ট্র থেকে, তাদেরকে কে পরিচালনা করেন? এই শেখ হাসিনা। এবং তাদের প্রত্যেকটি কাজকে দেখেন এই শেখ হাসিনা তারা কি বলবেন, কি বলবেন না, কি করবেন, কি করবেন না, কোন বারে বউর কাছে যাবেন আর কোন বারে বউর কাছে যাবেন না, সেটিও সম্ভবত শেখ হাসিনা নির্ধারণ করে দেয় কিনা আমরা এখনই সেটা নিশ্চিত বলতে পারছি না। তার মানে কি, এই মেয়ররা সিটি কর্পোরেশনের মশা মারবেন কিনা সেটা কে ঠিক করে দেয়? সেটা কে দেখভাল করে? সেটা শেখ হাসিনা। এই যে সব কিছুই করেন শেখ হাসিনা। এবং একটি তত্ত্ব ঠিক করে দেওয়া হয়েছে যে শেখ হাসিনার বিকল্প কিছু নাই, বিকল্প কেউ নাই। এর জন্য কোনো নির্বাচন হবে না, জনগণ কোনো ভোট দেবে না, ভোট দেওয়ার প্রয়োজন পড়বে না। সকল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা বারবার নির্বাচিত হবে এবং এই নির্বাচিত হওয়াকে যারা প্রশ্নবিদ্ধ করবে, সকল রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে এটা কি স্বাভাবিক তাদেরকে নয় দমন যে করা হবে? রাষ্ট্রের প্রধান হিসাবে সব বিষয় তদারকি করা, মনিটরিং করা, বিষয়টা কি এরকমই হওয়ার কথা নয়? যেমন ধরুন আপনি একটা সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে সবগুলো আপনার ইনস্ট্রুমেন্ট ঠিক মতো কাজ করছে কিনা সেটা তদারকি করা যেমনি আপনার দায়িত্ব, আবার একটু রাষ্ট্র প্রধান হিসাবে বা একটা নির্বাহী ক্ষমতার প্রধান হিসাবে তারও কি আবার এগুলোর দায়িত্বের মধ্যে পড়ে না? মানে সেটি কেন আসলে আমরা এমন করে ভাবছি? নাকি গভর্নমেন্টের ঠিক? সেটা যদি একটু বলেন আরকি আমাদের। হ্যাঁ, অবশ্যই তার দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু তার দায়িত্বের মধ্যে পরে বিধায়ী তিনি কাজগুলো করবেন সেটাও যেমন যৌক্তিক, ঠিক একইভাবে তাহলে মন্ত্রীদের কাজ কি, মেয়রদের কাজ কি, এমপিদের কাজ কি, প্রশাসনের কাজ কি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ কি, আইনের কাজ কি, আদালতের কাজ কি, সেটাও কিন্তু আমরা জানি না। এবং সেটাই আমরা দেখি। তিনি আপনি খুব ভালো করে জানবেন যে নির্বাচনের পূর্ব মুহূর্তে, নমিনেশনের আগ মুহূর্তে ওবায়দুল কাদের সাহেব বারবার বলেছেন যে শেখ হাসিনার কাছে সবার রিপোর্ট আছেন, তিনি কাকে কিভাবে নমিনেশন দিবেন তিনি সবকিছু জানেন। এখন দেখেন এখানে এই যে আনারকে খুঁজে পাওয়া গেল, এরকম অনেক আনার পাওয়া গেছে, এমন অনেক আনার পাওয়া যাবে এই সংসদে। এবং এই যে বাহিনীগুলোর প্রধানদের যে কীর্তিকলাপ এখন যা সামনে আসছে, এগুলো কোনো কিছুই কিন্তু এই ভাবের মূর্তি ধারণ করা শেখ হাসিনা দেখেননি, দেখার চেষ্টা করেননি, বা দেখলেও তা করেননি। এখন দেখেন সবকিছু তিনি দেখবেন, এটা ঠিক আছে, তিনি তো জনগণের ভোটের দায়িত্ব নিয়ে নিচ্ছেন। জনগণ 18 কোটি ভোটারের মধ্যে এখন কিন্তু 18 কোটি আর ভোটার নাই, এখন ভোটার একজন। এই একজন ব্যক্তি যাকে ভোট দেবেন তিনি এমপি হবেন। 300 এমপি একজন ভোটার নির্বাচন করে দিচ্ছেন। এটাকে আমি ফ্যাসিবাদ বলছি, এটাই ফ্যাসিবাদের চরিত্র। এই যে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি
যে মানে জপমালা জপ করা হচ্ছে প্রতিনিয়ত, এবং তার বিরুদ্ধে গেলে আপনার নামে বিভিন্ন ধরনের মামলার মানে ভয় ভীতি, একটা ভূতের রাজ্য কায়েম করা হয়েছে, ভয়ের রাজ্য কায়েম করা হয়েছে, আপনার পেছনে লেলিয়ে দেওয়া হচ্ছে। এটাকে আমি ফ্যাসিবাদের চরিত্র বলছি, এবং এটাকেই আমি ফ্যাসিবাদের চরিত্র বলে এই সরকারকে ফ্যাসিবাদী সরকার হিসেবে আখ্যা দিচ্ছি। আর নাদিম ভাই, জি, আপনার তারপরে আপনি আলোচনা খুবই মানে খুবই ভালো আলোচনা করেছেন। আমি যদিও ভেবেছি যে এটা আপনাকে আমি বিভ্রান্ত করলাম কিনা এই প্রশ্নটা করে, কিন্তু আপনি যে জবাব দিয়েছেন আমি অন্তত স্যাটিসফাইড যে আমি আসলে আমি হয়তো বা মাসুম ভাইয়ের মতো বলতে পারবো না, আমি আমার মতো থেকে আমার জায়গা থেকে বলবার চেষ্টা করলাম আমার ভাষায়। সালমান ভাইকেও আমি একইভাবে একটা, আমার মনে হলো যে একটু হ্যাঁ, টপিকস এর ওকে, বাইরে একটা প্রশ্ন করেছিলাম। নিশ্চয়ই। যে বিষয়টা যেভাবে একজন এখানকার বাংলা সাহিত্যের একজন খুবই প্রখ্যাত সাহিত্যিক যে সুনীল গঙ্গোপাধ্যায়, ওনার লেখায় বিষয়টাকে এভাবে নিয়ে আসার চেষ্টা করেছেন। এটাকে যুক্ত করে আপনি যে প্রশ্নটা আজকে শেষ প্রশ্ন যেটা আপনার কাছে করব, যে এই ঈদে আদৌ আসলে আমাদের এই মানে এরকম একটা বাজেট যেটা আপনারা আলোচনা করলেন আজকে, এটা দিয়ে কোনোভাবে আসলে জনজীবনের স্বস্তি এবং শান্তি কোনোটাই ফিরে আসার সুযোগটা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আসলে ঈদের খুশি সেটা আদৌ আমাদের কি ধরনের খুশিতে ফেলবে, নাকি এটা অন্যরকম করে আরেকটা যন্ত্রণারই বার্তা দিচ্ছে? একসাথে দুইটা প্রশ্ন জবাবে দিবেন, একটু 10 মিনিটের মধ্যে একটু চেষ্টা ওকে, করুন। নিশ্চয়ই। তো যে প্রশ্নটা আপনি করেছেন সেটা নিয়ে আমি শুরুতে বলতে চাই যে দেখুন, মানে সমাজতন্ত্র এবং সোভিয়েত ইউনিয়ন এটা পুরো পৃথিবীকে যা দিয়েছিল, সেটা তো আপনি আমার কথা কেন বিশ্বাস করুন, আপনি বুদ্ধিমান মানুষ এবং যারা শুনছেন তারা প্রত্যেকে বুদ্ধিমান মানুষ। ফলে আমি যা দাবি করব, আমি যা বলবো, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। কিন্তু আপনারা যারা এই এই অঞ্চলে যে মানুষগুলো মানুষের পক্ষে ভেবেছেন, বলেছেন, চিন্তা করেছেন, লিখেছেন, দেখেছেন, সে সমস্ত মানুষের কথা আপনারা ভাববেন। আমরা এখানে রবি ঠাকুরের কথা জানি, যিনি রাশিয়াতে গিয়ে রাশিয়ার চিঠি লিখেছেন। কবি জসিমউদ্দিনের কথা জানি, যিনি লিখেছেন যে দেশে মানুষ বড়। মানে জসিমউদ্দিন গিয়ে দেখেছেন যে সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রে মানুষকে বড় করা হয়েছিল। তারা সেখানে মানে একটা পণ্যকে বড় করেনি, বা মানুষকে তারা মানুষ হিসেবে দেখতে চেয়েছিল বড় করে, সেটা উনি দেখেছিলেন। আমরা মাওলানা ভাসানীর কথা জানি, যিনি সমাজতন্ত্রকে খুব কাছ থেকে দেখেছেন, চিনে গেছেন এবং বাংলাদেশের মানুষের সঙ্গে থেকেছেন, লড়েছেন। এইরকম আমি অসংখ্য মানুষের, আমি ভারতবর্ষের, স্বাধীন বাংলাদেশের এবং পৃথিবীর আমি অনেকের কথা বলতে পারবো যারা যারা মানবতাবাদী মানুষ ছিলেন, মানুষের পক্ষে যারা চিন্তা করেছেন, তারা কিন্তু সমাজতন্ত্রের যে বড়ত্ব মহত্ব সেটাকে স্বীকার করেছেন, সেটা নিয়ে লিখেছেন, বলেছেন, প্রচার পর্যন্ত করেছেন। এরকম অসংখ্য মানুষের কথা আমি বলতে পারবো। তো ফলে শুধুমাত্র স্টালিন দাবি করেছেন কিনা এটার মধ্য দিয়ে আসলে পুরো ব্যাপারটা বোঝা যায় না। বা সুনীল গঙ্গোপাধ্যায় ইতিহাসের স্বপ্নভঙ্গ বইয়ের মধ্যে যে কথা বলেছেন সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন না। বরঞ্চ এটার ইতিহাস তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন, যে ইতিহাসটা পুরো মানুষকে ভাবাচ্ছে। এখন রাশিয়াতে আজকে দেখুন, যেই সোভিয়েত ইউনিয়ন, যে রাশিয়া, আমেরিকা একটা দেশে অন্যায়ভাবে হস্তক্ষেপ করতে চেয়েছে, আক্রমণ করতে চেয়েছে, সেই সমাজতান্ত্রিক রাশিয়া সেটা প্রতিহত করেছে। আজকে সেই সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র নিয়ে সেই রাশিয়া আজকে অন্যায়ভাবে ইউক্রেনের উপর যুদ্ধ করছে। যেই রাশিয়া শিল্প, সংস্কৃতি, কৃষি, অর্থনীতি, মানুষের জ্ঞান বিজ্ঞান চর্চা, মানে শুধু তার নিজের দেশের মানুষের কথা না, পুরো মানব সভ্যতাকে নিয়ে ভেবেছিল, আজকে সেই রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন যখন নেই, আজকে সে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী রাশিয়া পৃথিবীতে কি করছে আপনারা দেখেছেন। আজকে ফিলিস্তিনি যে অন্যায়টা হচ্ছে ফিলিস্তিনের উপর, আজকে যদি সোভিয়েত ইউনিয়ন থাকতো, হয়তো আমরা উল্টো ব্যাপারটা আমরা দেখতে পারতাম, যে সোভিয়েত ইউনিয়ন ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে, এটা আমরা নিশ্চিত করে দেখতাম। তো ফলে এটা আমি বলতে চাই যে শুধু এটাই না, আপনি দেখুন বাংলাদেশের যেই বড় বড় লড়াইগুলো, এখানকার শ্রমিক আন্দোলন, এখানকার আপনার শিক্ষা আন্দোলন, এখানকার যেই জাতীয় মুক্তির সংগ্রাম, এই লড়াইগুলো একটা বড় একটা অনুপ্রেরণার নাম কিন্তু আসলে সোভিয়েত ইউনিয়ন এবং তার সমাজতন্ত্র। ফলে আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে জানি, আমরা এখানকার লড়াইয়ের মধ্য দিয়ে জানি, এখানকার যে মানুষগুলো লড়েছেন তাদের লড়াইয়ের একটা বড় অনুপ্রেরণা ছিল কিন্তু আসলে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র, এবং পুরো পৃথিবীতে ছিল তাই। ফলে সেই বিষয়টা আমি একটু ছোট করে রাখার চেষ্টা করলাম। আর এর সাথে যুক্ত করে আমি যে কথাটা বলতে চাই, যে ফ্যাসিবাদ নিয়ে যে আলোচনা এসেছে, বাংলাদেশে দেখুন মানে একটা বড় অংশ বিরোধী রাজনৈতিক দলগুলো তারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলছে, বিএনপি বলছে,
জামাত বলছে, এখানে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ তারাও বলছেন, আবার কেউ কেউ বলছেন না। এখন যে কথাটা মাসুম ভাই বললেন যে আমরা আমরা এই সরকারকে একটা ফ্যাসিবাদী সরকার মনে করি, খুব স্পষ্ট করে আমরা এই কথাটা আজকেও বলছি এবং আমরা বিভিন্ন জায়গায় এই কথাটা বলি। কারণ এখানে মাসুম ভাই যে আলোচনাটা করলেন, আলোচনার মধ্যে উনি বললেন যে উনি হিটলারের ফ্যাসিবাদ সম্পর্কে উনি পড়েছেন, ফলে হিটলারের ফ্যাসিবাদে যা ছিল তা উনি এখানে দেখছেন না, ফলে এটা ফ্যাসিবাদ না, হয়তো ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে। কিন্তু আমরা বলতে চাই যে পৃথিবীর সব দেশে ফ্যাসিবাদ একই রকম হয় না। মানে মুসোলিনির যে ফ্যাসিবাদ যে রকম করেছিল, হিটলারের ফ্যাসিবাদ হুবহু একই রকম ছিল, এটা আমি বলতে পারি না। আবার পৃথিবীর সবগুলো দেশে ফ্যাসিবাদ একই রকম হবে, একই কায়দায় একই মডেল হবে, সেটা হবে না। ফলে পৃথিবীর সবগুলো জায়গায় তার অর্থনীতি, তার রাজনীতির ধরনের পার্থক্য আছে, ফলে তার ফ্যাসিবাদটা তার ধরনের পার্থক্য থাকবে। কিন্তু কমন ভাবে সে যেটা করবে, শোষিত নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামকে সে বাধাগ্রস্ত করবে, জনগণের গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করবে, এবং এই এই কাজগুলো তাকে করতেই হবে। ফলে আমরা বলেছি, দেখুন আমরা যে কথাটা খুব সুস্পষ্ট ভাবে বলেছি যে অন্যান্য দলগুলোর সঙ্গে এখানে আমাদের বড় পার্থক্য। আমরা বলেছি যে ফ্যাসিবাদটা নিয়ে আসে মূলত পুঁজিপতি শ্রেণী। পুঁজিপতি শ্রেণী রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থকে রক্ষা করার জন্য রাষ্ট্র যে সামগ্রিক আয়োজনটা করে, এটা হচ্ছে ফ্যাসিবাদ। এবং সে আয়োজনটা যেই ব্যবস্থাপনার দায়িত্বটা পালন করে এই নির্দিষ্ট দলগুলো, পুঁজিপতি শ্রেণীর দলগুলো। যেমন ধরুন ভারতবর্ষে একসময় ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করেছিল পুঁজিপতি গোষ্ঠীর পক্ষ থেকে ইন্দিরা গান্ধী, কংগ্রেস গভর্নমেন্ট। পরবর্তী সময়ে এখন আমরা দেখতে পাচ্ছি সেটা বিজেপি করছে, নরেন্দ্র মোদী গভর্নমেন্ট করছে। তাহলে নরেন্দ্র মোদী যদি চলে যায়, ধরুন এইবার নির্বাচনের মধ্যে যদি নরেন্দ্র মোদী চলে যেত, তাহলে ভারতে কি ফ্যাসিবাদ চলে যেত? একদমই না। ফলে আমরা বলছি যে সেখানকার ভারতবর্ষে একচেটিয়া পুঁজিপতি শ্রেণীর যে স্বার্থ, যে লুটপাট, তার যে দুর্নীতি, তার যে আদানি আম্বানির যে স্বার্থ, টাটা বিড়লার যে স্বার্থ, সেটা রক্ষা করার জন্য যে ব্যবস্থা প্রয়োজন, তার পরিপূরক আইন, তার পরিপূরক রাজনীতি, তার পরিপূরক অর্থনীতি, তার পরিপূরক বাজেট, সবকিছু তাকে করতে হচ্ছে। অথবা কংগ্রেস গেলে কংগ্রেসকে করতে হতো। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের ক্ষেত্রে এখানে আমরা বলতে চাই যে যতদিন এই যে একচেটিয়া পুঁজির যে কেন্দ্রীকরণ এটা থাকছে, মানে যত দিন যাচ্ছে, আমি একটু আগে বলেছিলাম যে মুষ্টিমেয় কিছু পুঁজিপতি শ্রেণীর হাতে পুরো দেশে আজকে অর্থনীতি বন্দী, মানুষের অধিকারগুলো মানে বন্দী হয়ে যাচ্ছে। ফলে সেই সমস্ত পুঁজিপতি শ্রেণীর স্বার্থকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে রক্ষার জন্য যে ধরনের শাসন প্রয়োজন, সে ধরনের শাসন ক্ষমতা এখন প্রতিষ্ঠিত হয়েছে। ফলে এখন যদি আওয়ামী লীগ চলে যায়, আওয়ামী লীগের দায়িত্বটা এখন পালন করছে। বিএনপি যদি ক্ষমতায় চলে যায় কালকে, ধরুন এবার নির্বাচনের মধ্যে দিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে, কি হতো বলুন? বিএনপিকে এই কাজগুলি করতে হতো। ফলে আমরা বলছি যে এই ফ্যাসিবাদের মধ্য দিয়ে যে পুঁজির যে কেন্দ্রীকরণ, সেই ব্যাপারটা কাজ করে এবং পুরো রাষ্ট্রযন্ত্রের মধ্যে, পুরো রাষ্ট্রের যন্ত্রের মধ্যে একটা আটসাট ভাব তৈরি হয় এবং তার যে আমলাতন্ত্র এবং রাষ্ট্রযন্ত্র সমস্ত কিছুকে এই যে একচেটিয়া পুঁজির পক্ষে এই গভর্নমেন্ট দাঁড় করে, রাষ্ট্র দাঁড় করায়। আর আমি কি এখানে থামবো, না আমি আরো একটা বিষয় যুক্ত করে শেষ করব? 2 মিনিটে, একটু 2 মিনিটে শেষ করুন। 2 মিনিট একটু। হ্যাঁ সালমান, তাহলে যে বাজেটটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ প্লিজ মাসুম ভাই। সেটা হচ্ছে যে ধরুন আপনার রাজনৈতিক দলের ভাবনা, আমার রাজনৈতিক দলের ভাবনা, দুটো ভাবনার মধ্যে তো পার্থক্য থাকবে। আমি যেটা বলেছি আমার রাজনৈতিক দলের ভাবনা বলেছি। আর ফেসিবাদের আক্ষরিক অর্থে যে ব্যাখ্যাটা আপনি দিয়েছেন, সেই ব্যাখ্যাটা আমার কাছে মনে হয় যে তাহলে হচ্ছে ফেসিবাদের স্বরূপটাকে আগে ফাইন্ড আউট করতে হবে। আমি এই বর্তমান সরকারকে ফেসিবাদের চেয়ে কম অংশ দেখি না। হ্যাঁ, কিন্তু কিছু কিছু মৌলিক বিষয় হচ্ছে যে তার পরিবর্তনশীল হয়েছে, যে হচ্ছে যে সে স্মার্টলি ফেসিবাদের দিকে যাচ্ছে। আমরা ওই জায়গাটায় বলতে চাচ্ছি, সে স্মার্টলি, আগে হিটলারের মতো সে ফেসিবাদের দিকে যায় নাই, কিন্তু সে স্মার্টলি ফেসিবাদের দিকে যাচ্ছে। এই বিষয়টা হচ্ছে আমি বলার চেষ্টা করছি। নিশ্চয়। ধন্যবাদ। সেখানে আমরা যে কথাটা বলছি রিয়াজ ভাই, মাসুম ভাই, সেটা হচ্ছে যে একটা সংসদীয় উপায়ে পৃথিবীর কোথাও দ্বিদলীয় রাজনীতির মধ্য দিয়ে ফ্যাসিবাদ কায়েম হতে পারে।
কোথাও স্বৈরতন্ত্রের মধ্য দিয়ে হতে পারে, কোথাও রাজতন্ত্রের মধ্য দিয়ে হতে পারে, কোথাও আবার সংসদীয় গণতন্ত্রের মোড়কেও হতে পারে। ফলে তার ফ্যাসিবাদ যে মূল ব্যাপারটা বোঝাটা, বাংলাদেশে একটা ধরুন সংসদ কার্যকর, এটা দেখে যদি আমরা মনে করি যে ফ্যাসিবাদ নেই, তাহলে সেই ব্যাপারটা আমরা হয়তো ঠিক নাও হতে পারে বা ঠিক ভাবছি না। হ্যাঁ হ্যাঁ বলুন। মানে আমাদের ফ্যাসিবাদের বিষয়টা বুঝে গেছে, এটা আসলে আরো ওকে, দীর্ঘ বিতর্ক বিষয়। ঠিক আছে, আমি তাহলে ভিন্ন আলোচনায় যাচ্ছি। আমি একটা ভিন্ন আপাতত আলোচনা করে আমি শেষ করে দেব। একটু শেষ জাস্ট করবেন। 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। প্রথমত ব্যাপার হচ্ছে যে কথাটা আমি বলতে চাই, আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, যে আমাদের এই যে বাজেটটা হলো, বাংলাদেশের বাজেটটা যদি আমি খেয়াল করে দেখবো যে বাজেটের প্রায় 70% টাকা যেটা পরোক্ষ কর, সেটা যোগান দেয় কিন্তু জনগণ। এবার পৃথিবীর আমরা অন্য কোনো দেশে দেখবো না, এমন পাশের দেশে ভারতও না, যে সাধারণ মানুষ এত বেশি পরিমাণ কর তারা দেয়। বড় একটা অংশ প্রত্যক্ষ কর থেকে আসে, প্রায় 70 থেকে 80%, বাকিটা সাধারণ জনগণ দেয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পুরো উল্টোটা। এই যে আপনি যে মোবাইলের যে অর্থ ব্যয় করছি আমরা, 1 মিনিট কথা বললে সেই খরচ প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছে। ফলে বাংলাদেশে পরোক্ষ কর প্রায় 70%, আর বাকিটা প্রত্যক্ষ কর। তাহলে এই পরোক্ষ কর কারা দিচ্ছে? সাধারণ মানুষ দিচ্ছে। ফলে যেই করের টাকাটা বেশিরভাগ মানুষ জোগাড় করছে, যোগান দিচ্ছে, অথচ আমরা দেখতে পাচ্ছি সেই বাজেটে যে অর্থগুলো ব্যয় করা হবে সেটা মূলত ধনীদের জন্য। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশে যারা শত কোটি টাকার মালিক, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এইবার হচ্ছে কর্পোরেট কর হার কমানো হয়েছে। গতবার যেটা ছিল 27.5%, সেটাকে এইবার কমিয়ে করা হয়েছে 25%। তার মানে অথচ উল্টো ব্যাপারটা কি হলো দেখুন, জনগণ মেট্রো রেলে উঠবে, সে মেট্রো রেলের উপর কর আরোপ করার চেষ্টা করা হচ্ছে। মানুষ পানি খাবে, পানির ফিল্টারের উপর কর আরোপ করা হয়েছে। এবং একটা ফ্রিজ কিনবে মধ্যবিত্ত, সে ফ্রিজের উপর কর আরোপ করা হয়েছে। আপনি একটা বিনোদন পার্ক গুলো, ফলের জুস, এগুলোর উপরও কিন্তু কর বসানো হয়েছে। অথচ বড় বড় যারা লুটপাট করবে, দুর্নীতি করবে, তারা হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ পাবে, কর্পোরেট যে কর সেটা কমানো হয়েছে। তাহলে সার্বিক যে ক্রাইসিস, এখান থেকে আমরা বলতে চাই যে দেশের যে একটা জনবিরোধী যে সরকার, যে জনবিরোধী বাজেটটা করলো, এটার মধ্য দিয়ে দেশের স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, বিভিন্ন যে খাতগুলো যেগুলোর সাথে সাধারণ মানুষের স্বার্থ যুক্ত, সে সমস্ত খাতে মানুষ ঠকবে, মানুষের সংকট বাড়বে। ফলে আমরা মনে করি যে সমস্ত সংকটগুলোকে কেন্দ্র করে আমাদের ছাত্ররা যেমন আমরা লড়বো, আমরা যুবকরা তাদের কর্মসংস্থানের দাবিতে লড়বে, শ্রমিকরা লড়বে, কৃষকরা লড়বে। এই সমস্ত লড়াইয়ের মধ্য দিয়ে, এই গণ আন্দোলনের মধ্য দিয়ে, গণ আন্দোলনটাই হচ্ছে আমাদের পথ, রাস্তাটাই হচ্ছে আমাদের পথ। ফলে এই যে জনবিরোধী যে নীতিগুলো সরকার নিল, এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা যদি রাস্তায় থাকি, লড়াই গড়ে তুলি, সরকারকে বাধ্য করতে পারি, তাহলেই মনে হয় যে আমরা আমাদের এই আন্দোলনের মধ্য দিয়েই আমাদের যে কাঙ্ক্ষিত যে পথ, সে পথটা আমরা পেতে পারি। এবং এই লড়াইগুলোর মধ্য দিয়ে, লড়াইগুলোকে একসঙ্গে যুক্ত করে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চাই যেখানে বাজেট হবে জনগণের জন্য এবং সে রাষ্ট্রটা হবে জনগণের। এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বুঝে গেছে। নাদিম ভাই, আপনি একটু আমাদেরকে সংক্ষেপে বলবেন, এই ঈদ যাত্রা, এই বাজেটের যে এক বাজেট, দেখুন এমন একটা সময় যখন বাজেট আলোচনা চলছে, সে সময়ও ঈদ এসে গেছে, মানুষ একটা ইস্যুর আড়ালে ইস্যু তৈরি হচ্ছে, মানুষও ওই ইস্যুর আড়ালে চাপা পড়ে যাচ্ছে, এক ঘটনার পিছনে আরেক ঘটনা যুক্ত হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে আসলে ঈদটা কি আমাদেরকে আনন্দের বার্তাই দিবে, নাকি এখানে অন্য কিভাবে আসলে আপনি দেখছেন এই বিষয়টাকে? একদিকে যন্ত্রণা অপেক্ষমান, আরেকদিকে ঈদের আনন্দ, আসলে কি সেটা আনন্দ হয় কিনা, কিভাবে দেখছেন আপনি? জি রিয়াজ ভাই, এই আলোচনাটি করতে চাচ্ছিলাম, সেটি হলো যে প্রতিনিয়ত আমাদের সময় যে জি আমি 2 মিনিটে শেষ, 2 মিনিটে ইনশাআল্লাহ আমি শেষ করবো। জি, আমাদের প্রতিনিয়ত যে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আমরা দিন পার করি, সেই উদ্বেগ উৎকণ্ঠাই বৃদ্ধি পাচ্ছে। এখানে বাজেট আরো নতুন করে সেই উদ্বেগ এবং উৎকণ্ঠাকে বাড়িয়ে দিচ্ছে। এই সরকার যেভাবে মানুষকে প্রতিনিয়ত নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে যাচ্ছে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষ কর্মহীন হচ্ছে, মানুষের আয়ের সঙ্গে তার যে ব্যয়ের সামঞ্জস্য, সেটা দিনকে দিন তার পার্থক্য বেড়ে যাচ্ছে। অতএব এখানে নতুন করে আর যে এই যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের যে ঈদ আনন্দ বলেন বা উৎসবগুলো আসে, সেই উৎসবগুলো তাদের জন্য আসলে কতটা বেদনাদায়ক হয়ে আসে এবং কতটা উদ্বেগ উৎকণ্ঠাকে আরো বাড়িয়ে দেয়,
সেটি আসলে দেখবার বিষয় এবং সেটি প্রতিনিয়ত হচ্ছে। অতএব এই ঈদও এ দেশের জনগণ এই যে দেশের জনগণের ভোটের অধিকার নেই, ভাতের অধিকার নেই, জান এবং জবানের অধিকার নেই, অধিকার থেকে বঞ্চিত, সেই দেশের মানুষের জন্য আসলে এই ঈদ আর নতুন করে কোনো আনন্দ বয়ে আনবে না, বরঞ্চ উদ্বেগ এবং উৎকণ্ঠাকেই আরো বাড়িয়ে দেবে। ধন্যবাদ। ধন্যবাদ নাদিম ভাইকে। আমরা আসলে শোটা শেষ করতে চাই। কারণ প্রায় ১.৫ ঘন্টারও বেশি সময় আপনারা কথা বলেছেন। আমাদের যারা দেখেছেন অনেকেই আমাদের এখানে যুক্ত ছিলেন। আমি কি একটু একযোগে 30 সেকেন্ড পেতে পারি? আমি কি 30 আ সেকেন্ড পেতে পারি? 30 সেকেন্ড। বলতে নাকি অন্য কোনো সেটা সময় হচ্ছে আমরা হ্যাঁ, আচ্ছা জাস্ট একটু 15 বলুন। সেকেন্ড, 15 সেকেন্ড, 15 সেকেন্ড। সেটা বলুন। হচ্ছে যে আপনারা এখানে যারা শুনছেন তারা জানেন যে বংশালে যে মিরঞ্জিল্লা একটা হরিজন কলোনি, সেটাকে সিটি কর্পোরেশন একটা বহুতল ভবন নির্মাণ করার জন্য প্রায় 5,000 জনগণ সেখানে বাস করে, যার পরিচ্ছন্নতা কর্মী, তাদেরকে উচ্ছেদ করে সেখানে একটা বহুতল ভবন নির্মাণ করার চেষ্টা করছে, পায়তারা করছে এবং মানুষের যে বাসস্থানের অধিকার সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে সরকার এবং সিটি কর্পোরেশন দক্ষিণ। আমরা এটা তীব্র নিন্দা জানাই, তার বিরুদ্ধে সারা দেশে সচেতন মানুষ, বিবেকবান মানুষ শরিক হচ্ছে এবং আমরা মনে করি যে যেভাবে মানুষ শরিক হচ্ছেন এই লড়াইটা গড়ে উঠছে, সরকার এখান থেকে আসলে হটতে বাধ্য হবে এবং সেই লড়াই আপনারা যারা শুনছেন তারা শরিক হবেন। এতটুকু বলে আমি সঞ্চালককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকের যে বিষয় নিয়ে আমাদের বিজ্ঞ আলোচকরা খুবই চমৎকার আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছে। আমরা আগামী দিনেও অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো তাত্ত্বিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব। আমাদের মাঝে আজকে উপস্থিত ছিলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় দীর্ঘদিন ধরে রাজনীতিতে যুক্ত আছেন এবং যেকোনো গণ আন্দোলনে মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে লড়াই সংগ্রাম পরিচালনা করার চেষ্টা করেন যুব ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম ছিলেন। আমাদের সাথে যুক্ত ছিলেন ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী। এছাড়া আমাদের সাথে যুক্ত ছিলেন গণ অধিকার পরিষদের যুব সরি যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম নাদিম হাসান। আপনাদের সকলকে আমরা আমাদের পথের দাবি টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। যদিও আমাদের টিম চেয়েছে আপনাদের কাছে আরো কিছু প্রশ্ন করতে, কিন্তু অনেক দীর্ঘ সময় আলোচনার কারণে তারা আসলে এগুলো হ্যাঁ, স্কিপ আমি করেছে। আমি এটা খুব মিস করেছি। আলোচক সঞ্চালক, আমি মিস করেছি যে টিমের কোনো প্রশ্ন শুনতে পেলাম না। এটা শুনতে পেলে ভালো হতো, কারণ তাদের এই তারপর কনফারেন্সে আমরা হয়তো আপনি থাকেন, ওরা লাইভটা ক্লোজ করে দিন। আচ্ছা, লাইভটা অবশ্যই অবশ্যই লাইভটা ক্লোজ করে দেবেন, লাইভটা ক্লোজ